গল্পের নাম প্রেমের সমর। কলমে অলকানন্দা উইন্দ্রি। গল্পের চতুর্থ পর্ব। বিকালের দিকে স্বচ্ছের অবস্থার আরেকটু অবনতি ঘটল। খুশি নেই ছেলেটার তখন। বাধ্য হয়ে স্বচ্ছকে ছাদের চিলেকোঠার ঘরটা থেকে বাসার একটা রুমেই থাকার অনুমতি দিলেন দাদাজান। স্বচ্ছর বাবা মাকে খবর দেওয়ার পাশাপাশি ডক্টর আনলেন বাসায়। ডক্টর ওষুধপত্র দিয়ে চলে যেতেই সুহা নীরবে চেয়ে থাকে। উপরে উপরে রাগ দেখালেও এই মুহূর্তে এসে তার সত্যিই মায়া হচ্ছে। দুদিনেই বোধ হচ্ছে ছেলেটার মুখ শুকিয়ে গিয়েছে। চোখজোড়ায় সে চঞ্চলতা কিংবা অহংকারী ভাবটা চোখে আসে না যেন। সুহা তাকালো। দুপা বাড়িয়ে যখন স্বচ্ছর মাথায় হাত বুলাতে হাত বাড়াল ঠিক তখনই দাদাজান হুঙ্কার ছুড়লেন। ওই ছেলের থেকে দূরে দূরে থাকবে। যা নাটকবাজ ছেলে দেখা গেল জ্বরটাও ওই বাদর ছেলের নাটকই। সুহার ভালো লাগলো না কথাটা। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে ছেলেটার। হুঁশজ্ঞানী নেই। সে ছেলে এই অবস্থাতেও নাটক করবে? বলল। জ্বরে বেহুশ হয়ে আছে দাদাজান। এটা নিশ্চয় নাটক না। দাদাজান বিশ্বাস করলেন না কথাটা, ব্যঙ্গ করে বললেন। আবার নাটকও হতে পারে। দিন 15-র মধ্যে তোমার মনে জায়গা করতে অনেক কিছুই করতে পারে। আমি এই ছোকরাকে বিশ্বাস করি না। কথাটা বলেই দাদাজান রুম ছেড়ে বাইরে গেলেন। সুহা দীর্ঘশ্বাস ফেলে খাটের এক কোনায় বসে হাত ছোঁয়ায় স্বচ্ছের কপালে। এখনো উত্তাপ। কপালে পগে আছে এলোমেলো চুল। কতটা মায়াময় লাগছে মুখটা। সুহা যখন তাকিয়ে থাকে মুখপানে ঠিক তখনই রাহা পেছনে থেকে বলে উঠে, আপু, দুলাভাই কি কিউটভাবে ঘুমায় তাই না? ঘুমালে কি সুন্দর লাগে দেখ। রাহার মুখে চঞ্চল হাসি। সুহার রাগ হয়। স্বচ্ছকে অন্য কেউ কেন সুন্দর বলবে? অন্য কেউ কেন ওর ঘুমানো মুখটা দেখে ড্যাবড্যাব করে চেয়ে থাকবে? সে নিজের বোন হোক বা অন্য কেউ। সুহা নিজের বোনের প্রতি এই ঈর্ষাবোধে বিরক্ত হয়। দাঁতে দাঁত চিবিয়ে বলে, তো তোর কি? বিয়ে করবি? ছি আপু, তোমার বর তো। তোমার বর না হলে না হয় বিয়ে করার জন্য আগ্রহ নিয়ে বসে থাকতাম। কারণ ভাইয়া সুন্দর। সুহা চুপ থাকে। দাদাজানকে সে এতকাল দমিয়ে রেখেছিল। স্বচ্ছর সাথে না হওয়া সংসারটা টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টাটাও এতকাল সেই করেছিল। দাদাজান তো শুরু থেকেই স্বচ্ছর তেমন কাজ পছন্দ করেনি। রাগ ফুঁসেছিল। সুহা এতকাল দমিয়ে রাখতে পারলেও শেষ সময়ে যখন দাদাজানের রাগের দাবানলে পড়তে হয় তখনই স্বচ্ছকে ঝালানো শুরু করেছিল সে। ভেবেছিল স্বচ্ছ ফিরবে শুধুই তার জন্য। স্বচ্ছ ফিরেই তাকে চাইবে। অথচ তা হল না। স্বচ্ছ দেশে ফিরেও বাউন্ডুলে পনা দেখাল। চ্যালেঞ্জ জেতার নেশা দেখাল। যা দাদাজান জানার পর থেকেই দ্বিগুণ রাগ ফুঁসছেন। শুধু প্রকাশ করতে পারছেন না। সুহা জানে দাদাজান স্বচ্ছকে কখনোই মেনে নিবে না। এখন তো আরও না। ছোটশ্বাস ফেলেই বলে, দুদিন পর তো আর আমার বর থাকবে না। দাদাজান ভেঙে দিবেন তো সম্পর্কটা, তখন তুই বিয়ে করে নিস। শান্তি। রাহা ভ্রু বাঁকিয়ে তাকায়। বলে, এভাবে বলছিস কেন? তুই কি রেগে যাচ্ছিস আপু? রাগব কেন? রেগে যাওয়ার মতো কিছু বলেছিস নাকি? আশ্চর্য। রাহা ঠোঁট উল্টায়। বোনের পাশে বসে কৌতূহল নিয়ে শুধায়, আচ্ছা, তুই কি সত্যিই ভালোবাসিস না ভাইয়াকে? আমার কেন যেন মনে হয় যে তুই ভালোবাসিস দুলাভাইকে। সুহা শান্তস্বরে উত্তর দেয়, ভালোবাসলেও ভালোবাসার মর্যাদা তো উনি রাখেননি তাই না? যদি রাখতেন আমি নিজেই নিজেকে সমর্পণ করতাম তার তরে। রাহা মন খারাপ করে পুনরায় বলে, আমার তো মনে হয় দুলাভাইও তোকে ভালোবাসে, না হলে কি এতদূর ছুটে আসত? ওসব তার জেদ আর অহংকার। জয়ী হওয়ার নেশা। স্বচ্ছর সেবা করার দায়িত্বটা নিল সুহা নিজেই। শতহোক নিজের ভালোবাসার মানুষ বলে কথা। শখের পুরুষ তো। মায়া ভুলে থাকা যায় না। তাই তো জলপট্টি দেওয়া হতে ওষুধ খাওয়ানো সহ খাবার খাওয়ানো সবটাই সুহা করল। অবশেষে স্বচ্ছ যখন রাতে জেগে উঠে সুহা তাকায়। কপালে হাত রেখে বুঝে জ্বর পড়েছে এখন। দ্রুত পায়ে পুনরায় রান্নাঘরে গিয়ে স্বচ্ছর জন্য খাবার আনে। বলে, খেতে হবে। স্বচ্ছ এদিক ওদিক তাকায়। মুখ তেতো ঠেকেছে তার। খেতে ইচ্ছে হচ্ছে না। শরীর মেজমেজো করছে। স্বচ্ছ বুঝে না উঠেই এদিক ওদিক চেয়ে বলে,
আম্মু কোথায়? আম্মুকে একটু ডেকে দিবে সুহাসিনী। সুহা সরু চোখে তাকায়, উত্তরে বলে, আম্মু নেই। আমি আছি, আমার কথা শুনতে হবে। আম্মুর হাতে খাবো। সুহা তপ্তশ্বাস ফেলে বলে, আমি খাইয়ে দিব। হবে। স্বচ্ছর শরীর ক্লান্ত। উঠে বসার শক্তিটুকুও বোধহয় পাচ্ছে না সে। তবুও উঠে বসার চেষ্টা চালাতে লাগল। বলল, তুমি। স্বচ্ছ উঠতে পারল না। বরং আগের মতোই শুয়ে থাকল। বলল, এনার্জি পাচ্ছি না। কি করেছ আমার যে এনার্জি সব হারিয়ে গেছে? হু। কোনো জাদু টাদু করে ফেলোনি তো? সুহা দাঁতে দাঁত চাপে। একটা মানুষ এতটা অসুস্থ হওয়ার পরও কি করে এমন ঢং করতে পারে বুঝে না সে। বলে, জানি না। এবার বলুন, আমার হাতে খাওয়া যাবে নাকি? স্বচ্ছ ক্লান্ত মুখে আলতো হেসে বলে, তুমি আমায় বিষ মিশিয়েও খাইয়ে দিতে পারো সুহাসিনী। তোমাদের পরিবারটাই ভয়ঙ্কর নির্দয়। দাদাজান আর তোমার তো স্টোন হাত। অসম্ভব কিছু নয়। সুহা এবারে রেগে তাকায়। বিরক্ত হয়ে বলে, এর নাকি এত জ্বর? জ্বরে উঠে বসতে পারছে না পর্যন্ত, অথচ ফটর ফটর করে কথা বলেই যাচ্ছে। স্বচ্ছ প্রশ্ন ছুড়ে, কথা অফ রাখব। চুপচাপ খাবেন এখন, তারপর ঔষধ খাবেন। স্বচ্ছ যেন সুহা সামনে অনুভূতি দেখাতে চাইল না, বরং জেদ নিয়ে বলল, আমি নিজের হাতে খেতে পারি। সুহা খাবার ঠেলে দিল। বলল, তাহলে নিজের হাতেই খান। স্বচ্ছ উঠে বসতে চাইল, অথচ শরীর দুর্বল। সুহা তা দেখেই বলল, উঠে বসারও তো শক্তি দেখছি না। টানা একদিন না খেলে তো এমনই হবে, তাই না? সবকিছুতে পণ্ডিতগিরি না দেখালে তো আবার আপনার চলবে না। স্বচ্ছ কেমন করে তাকায়, যেন চোখজোড়ায় কত অভিমান ছোট বাচ্চাদের ন্যায়। সুহার এই প্রথম এই চাহনি দেখে হাসি পেল, অথচ হাসল না। স্বচ্ছ বলে, সবসময় রেগে রেগেই কথা বলো কেন? ভালোবেসে কথা বলা যায় না? না যায় না। স্বচ্ছর জ্বরের খবর পেয়ে ওর আম্মু এসেছে ছুটে। তবে আব্বু আসেনি। স্বচ্ছর আম্মু শাহেদা খানম এসে ছেলেকে ঘুমোতে দেখে হাত বুলালেন চোখে মুখে, ঝুঁকে আলতে চুমু দিলেন কপালে। তারপর দাদাজানের করা কর্মকাণ্ড সমূহ রাহার কাছ থেকে শুনেই শাহেদা খানম নীরবে রাগ পুষলেন। শত হোক, ছেলে তো। যে ছেলেকে তিনি কোলে কোলে বড় করেছেন সে ছেলেটাকে ধুলোবালিতে চিলেকোঠাতে তাও মেঝেতে থাকতে দেওয়া হল। এতটা অনাদর! শাহেদা খানম দীর্ঘশ্বাস ফেলে এসে পর্যন্ত এখানে কোনো কিছুই না খেয়ে ছেলের পাশে বসে থাকলেন। অবশেষে যখন স্বচ্ছ চোখ খুলল তখন শাহেদা খানম হাসেন। জানতে চান কেমন লাগছে? অথচ উনাকে নিরাশ করে দিয়ে স্বচ্ছ জানায়, আম্মু, আমার জ্বরটা হুট করে কেন নামল জানো? ওই মেয়েটার জন্যই। ওর কথা ভেবে ভেবেই আমি অসুস্থ হয়ে গেলাম আম্মু। সব দোষ ওই মেয়ের। কথাগুলো বলেই পরমুহূর্তেই মায়ের কোলে মাথা রাখল স্বচ্ছ। হতাশ স্বরে জানায়, আম্মু, তোমরা কি নির্দয় এক রমণীর সাথে বিয়ে দিয়ে দিয়েছ আমার? এই নারীর মন পাথরের চাইতেও কঠিন। আমি কখনোই এই নারীর মনে জায়গা করতে পারব? স্বচ্ছর মা ছেলের এতগুলা কথার বিনিময়ে একটাও উত্তর করলেন না, বরং ছেলের মাথায় হাত বুলাতে বুলাতে নীরব স্বরে শুধায়, কাল আমার সাথে বাসায় ফিরবে স্বচ্ছ। স্বচ্ছ তৎক্ষণাৎ নিরাশ স্বরে জানায়, অসম্ভব। 15 দিনের পরীক্ষা আমার। উত্তীর্ণ না হলে বউ ফসকে যাবে। স্বচ্ছর মা শান্ত হয়ে তাকায়। ছেলের কপালে হাত রেখে শান্ত হয়ে বলে, ও এমনিতেও ফসকে গেছে স্বচ্ছ। ওর দাদাজান তোমায় পছন্দ করেন না। এই কথাটা আমাদের বারংবার বলেছেন উনি। তবুও এতদিন সম্পর্কটা ছিল শুধুমাত্র সুহার কথাতে। কিন্তু এখন তো তুমি সুহার কথা বলার কোনো জোর রাখনি। স্বচ্ছ কৌতূহল নিয়েই শুধায়, কি করেছি? দেশে এসেও মেয়েটাকে গুরুত্ব না দিয়ে তোমার বলদ বলদ কাজকারবার উপহার দিয়েছ। এটাই কি যথেষ্ট নয়? স্বচ্ছ একটু সুস্থ হতেই শুরু হলো তার বলদময় কারখানা। সকাল সকাল উঠেই ঘরময় পায়চারি করে সে গুগলে সার্চ দিয়েছে কিভাবে মেয়েদের মন জয় করা যায়। অতপর বিভিন্ন সোর্স খোঁজাখুঁজি করে সে উপহার দেওয়া এবং বউয়ের প্রশংসা করার সিদ্ধান্ত নিল।
কিন্তু এখানেও বিপত্তি। কি উপহার দিবে? এসব নিয়ে ভাবতে ভাবতেই রাহাকে পেল। তারপর রাহাকে নিয়ে বের হয়ে সারা বিকেল ঘুরঘুর করে রাতে ফিরল স্বচ্ছরা। সুহা যখন দরজা খুলল, এমনভাবে চাইল যেন স্বচ্ছকে গিলে খাবে। স্বচ্ছ বোকা বোকা চোখে তাকায়, চোখে হেসে বউয়ের প্রশংসা করার উদ্দেশ্যে বলে, সুহাসিনী, এভাবে তাকাচ্ছ কেন? রেগে তাকালে তোমায় সুন্দর লাগে। প্রেমে পড়ে যাই। স্বচ্ছ যদিও মন থেকেই প্রশংসাটা করল, কিন্তু সুহা বিরক্ত হল। অহেতুক এই প্রশংসায় সে গলে গেল না, বরং বোনের আর স্বচ্ছর হাত ভর্তি শপিং ব্যাগ দেখে বিরক্ত গলায় শুধাল। এতক্ষণ সময় ধরে দুইজনে কোনো রাজকার্য উদ্ধার করলেন। আর হ্যাঁ, আপনার না জ্বর? পরশু তো উঠে বসে খেতেও পারছিলেন না। স্বচ্ছ দাঁত কেলিয়ে হেসে দেয়। তৎক্ষণাৎ উত্তর করে, বউয়ের সেবা পেয়ে সুস্থ হয়ে গেছি। একেবারে ফাইন। দেখো কপালে হাত দিয়ে। জ্বর নেই। ভালো, তাহলে কাল সকালে এখান থেকে চলে যাবেন। দাদাজান পছন্দ করছেন না আপনার থাকাটা। আর পাড়া প্রতিবেশী অনেক কিছু বলে বেরাবে আপনি এভাবে থাকলে। স্বচ্ছর খুশি খুশি মনটা এক মুহূর্তেই বোধহয় নীরব হয়ে এল। চাপা রাগ লাগল। তুমি খুব অহংকারী সুহাসিনী। সবসময় এমনভাবে অপমান করো যেন মনে হয় আমাকে একটা সাধারণ মানুষ হিসেবেও গণ্য করো না তুমি। সুহা সরু চোখে তাকায়, ফোঁস করে বলে, গণ্য করার পথ রাখেননি তাই? কথাটা বলেই সুহা বিরক্ত মুখে চলে যায় সেখানে থেকে, স্বচ্ছ তপ্তশ্বাস ফেলে। একনজর সুহার চলে যাওয়ার দিকে তাকিয়ে পরমুহূর্তে রাহাকে বলে উঠে, সবসময় মেজাজের 12টা বাজিয়ে দেয় তোমার বোন। কত সুন্দর প্রেম নিবেদন করে গিফট করতাম শাড়িগুলো। তা না, আমার প্রেম নিবেদনের আর মুডই রাখেনি। রাহা হেসে উঠে, বিনিময়ে বলে উঠে, রাগ করবেন না ভাইয়া, আমি আছি তো। আপু শেষ অবধি আপনার হবেই, চিন্তা করবেন না। স্বচ্ছ হতাশ হয়ে শ্বাস টানে, কিরমির করে বলে উঠে, ওই ভিলেইন দাদাজান তো চায় না। মনে হয় না শেষ অবধি তোমার বোনরে সে আমায় দিবে। আচ্ছা, যদি ওর বিয়ে অন্য কোথাও দিয়ে দেয় তোমার ওই ভিলেইন দাদাজান, আপনার সাথে তো ডিভোর্স হয়নি এখনো, কি করে দিবে? স্বচ্ছ দাদাজানের প্রতি রাগ ফুঁসে নাক ফুলিয়ে নিয়ে বলে উঠে, দিতে চাইলে কিন্তু আমি সোজা বউ নিয়ে ভাগব। একচুলও ছাড় দিব না। সাহস কত আমায় নোটিশ পাঠালো? রাহা ফের হাসে, বলে, নোটিশ পাঠানোর 90 দিনের মধ্যে বিবাহ বিচ্ছেদ এমনিতেও কার্যকর হবে না। আপনার হাতে আরও অনেকদিন দুলাভাই। চেষ্টা করে যান, আপু ঠিক রাজি হবে। স্বচ্ছ বিড়বিড় করে বলে উঠে, 90 দিনকে কমিয়ে তোমার দাদাজান ষড়যন্ত্র করে 15 দিন বানিয়ে দিয়েছে। শালা ষড়যন্ত্রকারী দাদাজান। রাহা এবারে হেসে জিজ্ঞেস করে, ভালোবাসেন আমার আপুকে? স্বচ্ছ চুপ থাকে। প্রশ্নটা নিজেই নিজেকে করে থমকে যায়। তার কপালে কি এই অস্থিরতা, এই দুর্বলতা আসার কথা ছিল? সে তো ভাবেইনি কখনো এভাবে সে দুর্বল হয়ে যাবে কোনো নারীর প্রতি। স্বচ্ছ দীর্ঘশ্বাস ফেলে উত্তর এড়িয়ে গিয়ে বলে উঠে, ভালোবাসলে কি কি প্রমাণ করা লাগে রাহা? রাহা উত্তর করে, ভালোবাসা প্রমাণ করার বিষয় নয় দুলাভাই, ভালোবাসা হলো অনুভবের বিষয়। তখন রাত। স্বচ্ছকে আলাদা রুমে অর্থাৎ দাদার সাথে থাকতে দেওয়া হলেও রাহার সাহায্য নিয়ে সে কিছু সময়ের জন্য সুহার রুমে গেলে পা টিপটিপ করে বিছানায় বসে সুহার জন্য কিনে আনা শাড়িগুলা রাখল সুহার মাথার কাছেই। পরমুহূর্তেই একটা চিরকুট রাখল। স্বচ্ছ তাকায় ঘুমে থাকা মেয়েটার দিকে। অল্প আলোয় নিঃসন্দেহে মায়াবী বোধ হচ্ছে। স্বচ্ছ একটু ঝুঁকে কয়েক সেকেন্ড এক পলকে তাকিয়ে থেকে শুধায়, তুমি আমার প্রথম অস্থিরতা সুহাসিনী, তুমি আমার প্রথম অনুভূতি। তুমি প্রথম যার কথা আমি ঘুমাতে গিয়েও ভাবি। বউ না তুমি, বউ হয়েই থেকো আমার। অন্য কারোর বউ হতে কিন্তু আমি দেব না সুহাসিনী। মাইন্ড রিড। কথাগুলো বলেই স্বচ্ছ পা বাড়াল রুমে বাইরে। তার ঠিক মিনিট দুয়েক পরই রুমে এল রাহা। ইচ্ছে করেই সুহাকে জাগিয়ে দেওয়ার জন্য ঠেলে বলে উঠল, আপু, এই আপু, তুই কি ঘুমের মধ্যে শপিংয়ে গিয়েছিস? তোর কাছে এতগুলো শপিং ব্যাগ কেন? ছোট বোনের ডাকে সুহা বিরক্ত হয়। চোখ কাচুমুচু করে উঠে বসতেই রাহা আলো জ্বালাল। শপিং ব্যাগ সামনে রেখে বলল, দেখ দেখ,
এগুলা তোর মাথার কাছে ছিল। সোহা তাকায়। মনোযোগ দিয়ে দেখে বুঝতে পারে এগুলো স্বচ্ছর হাতে থাকা সে শপিং ব্যাগগুলোই। আর রাহার হাতে যেগুলো ছিল ওইগুলো রাহার জন্য কিনে দিয়েছে সম্ভবত। সোহা রাহা এবং স্বচ্ছর এই নাটক বুঝে উঠে বিরক্ত কণ্ঠে বলে, কি শুরু করেছিস এসব? তুই নিজেই ওই লোকের হয়ে এগুলো এখানে রেখে এখন নাটক করছিস। মার লাগাবো। আপু, দেখ, দেখ না ভেতরে কি আছে, দেখা না কি দিয়েছে। দেখাবো না। তোকে কি দিয়েছে তা কি জানতে চেয়েছি আমি। আমাকে আমাকে তো শুধু 3টা শাড়ি দিয়েছে আপু। বেশি না। তিনটা শাড়ি। তাও কিনা বেশি না। সোহা রাগ ফুঁসে। তাকে আগে গিফট না করে তার বোনকে কেন গিফট করবে? কি সম্পর্ক তার বোনের সাথে? হো। পুরুষমাত্রই ছুকছুকে স্বভাব। বিশ্বাস নেই। সোহা বাঁকা চোখে তাকায় বোনের দিকে। কিছু বলতে নিবে ঠিক তখনই রাহার ফোন বাজে। রাহা যেন বিরক্ত হয়। নিরাশ স্বরে বলে, কোনো ছাগল যে এই রাত বিরাতে আমায় কল দিচ্ছে এটাই বুঝে উঠছি না আপু। কল যখন দিচ্ছিসই কথা তো বলবি নাকি? অথচ কথাই বলছে না। কল করে চুপ করে বসে আছে। কথাগুলো বিরক্ত হয়ে ঝাঁঝালো স্বরে বলতে বলতেই রাহা জানালার পাশে গেল। ঠান্ডা বাতাস শরীর ছুঁয়ে যেতেই কল রিসিভার করল সে। বিরক্ত হয়ে বলে, সমস্যা কি ভাই? কে আপনি? রাত দুপুরে কল দিয়ে বিরক্ত করছেন কেন বলুন? ওপাশের মানুষটা কথা বলে না, শুধু নিঃশ্বাসের শব্দই ভেসে আসে। রাহা ফের বিরক্ত হয়ে কল রাখল। অথচ একটু পর আবারও কল এল। রাহা ফের কল তুলল। কিন্তু এবারেও নীরবতা। কোনো শব্দ নেই, কথা নেই, কেবল নিঃশ্বাসের আওয়াজ। রাহা ঘুমিয়ে পড়তেই সোহা শাড়িগুলো দেখল নিজে একা একাই। শাড়ির সাথে অবশ্য মিলেছে কাজল, আলতা, হাতের চুড়ি, রূপোর নূপুর এবং একটা শুকনো বেলিফুলের মালা। সাথে একটক চিরকুট। সোহা বুক ধুকপুক করে। বোকা লোকটার বোকা কাণ্ডকারখানা দেখে তার ইচ্ছে হয় বকাঝকা করতে। একসাথে এত কিছু গিফট করে কে? যেন মনে হচ্ছে বিয়ের কেনাকাটা করেছে সে। সোহা মনে মনে হালকা হাসেও। চিরকুট মেলে পড়া শুরু করে। সুহাসিনী, আজকের রাতটায় তোমায় শাড়ি পরিহিত অবস্থায় দেখতে পারি। একটা বার দর্শন দিবে। অপেক্ষায় থাকব ছাদে। সোহা পুরো রাতটা এই চিরকুট হাতে নিয়েই কাটিয়ে দিল তীব্র অস্থিরতায়। সে শাড়ি পরবে। ছাদে যাবে। নাকি পরবে না। এই দ্বিধা নিয়েই সারাটা রাত কাটল তার। পরমুহূর্তেই কি বুঝে মায়া হলো যখন প্রায় ভোর হয়ে আসবে তখন। হুট করেই হৃদয় গলল তার। একটা লাল শাড়ি হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়াল সে। তারপর যত্ন নিয়েই শাড়িটক পরল। এলোমেলো খোলা চুলে গুজল বেলিফুলের মালাটা। চোখে কাজল। পুরো এক নির্ঘুম রাত্রির অস্থিরতা নিয়েই সে রুম ছেড়ে বের হল। হৃদয়ে তখন ধুকপুক করা অনুভূতি। এই প্রথম সে ওই মানুষটার কথা রাখতে নিজেকে শাড়িতে সাজিয়ে তার সামনে যাচ্ছে। এই প্রথম। তখনও সকালের আলো ফুটেনি। আধো অন্ধকার। দূর রাস্তায় দু-একটা গাড়ি ছুটছে। আশপাশে কোথাও শোনা যাচ্ছে কুকুরের গলার শব্দ। সোহা পা বাড়িয়ে ছাদে গেল। আশপাশে ছাদে তাকাল। নাকে এল নিকোটিনের তীব্র গন্ধ। কানে এল স্বচ্ছর গলা। সুহাসিনী। অবশেষে একটা পুরো রাত অপেক্ষা করিয়ে দেখা দিল বলো। সোহার বুকের অস্থিরতা আরেকটু বাড়ল বোধহয়। প্রতিদিনের সাহসী সোহাকে আজ একটু নড়বড়ে দেখাল। কেমন যেন অপ্রস্তুত। তাকিয়ে দেখল স্বচ্ছকে। ঠোঁট এলিয়ে হেসে পরমুহূর্তে নিজেকে শক্ত দেখানোর উদ্দেশ্যে বলে উঠে, এখনো ছাদে থেকে গেছেন আপনি? কি করছেন এখানে? স্বচ্ছ নীরব দৃষ্টিতে চেয়ে থাকে। মৃদু আলোয় সোহাকে লাল শাড়িতে পরখ করে মনোযোগী হয়ে। মেয়েটাকে শাড়িতে বোধ হয় আরেকটু বেশি সুন্দর বোধ হল স্বচ্ছ। তাকিয়েই থাকতে ইচ্ছে হল। বুকের ভেতর অনুভূতির শিহরণ জাগল। স্বচ্ছ পা বাড়ায়। সামনে এসে সোহার কানের কাছে চুলগুলো উড়িয়ে দিয়ে ঘোরলাগা স্বরে বলে, ভাগ্যিস ছিলাম। না হলে তো তোমায় শাড়িতে দেখা হতো না। সোহা কেমন যেন কেঁপে উঠে কণ্ঠটা শুনে। ঘাবড়ানো স্বরর বলে উঠে, আমি ভেবেছিলাম আপনি চলে যাবেন তাই এসেছি। স্বচ্ছ হাসে তার সাহসী বউয়ের এমন কথা শুনে, ঠোঁট বাঁকিয়ে বলে,
শিউর। আমার তো মনে হচ্ছে আমি আছি বলেই তুমি এসেছ সুহাসিনী। সুহা চুপ থাকে কিয়ৎক্ষণ। নার্ভাস ফিল হয় তার। স্বচ্ছ এমনভাবে তাকিয়ে আছে কেন? কি দেখছে এভাবে তাকিয়ে? সুহার তো অস্বস্তি লাগছে এই দৃষ্টিতে। হাত পা ঘামছে। সুহা কিছুটা পিছু সরে কথা ঘোরাতে বলে, রাত জেগে কি কেবল সিগারেটই টেনেছেন? গন্ধে তো থাকা যাচ্ছে না। স্বচ্ছ হেসে উঠে। হেসে বলে, কি করব বলো, যাদের বউ থাকে না তাদেরকে সিগারেট দিয়েই শান্তি খুঁজতে হয়। আর বাসায় হলে তো তোমার ভিলেইন দাদাজান আবার নেশাখোর বলে লাথি মেরে বের করে দিত। তাই ছাদি বেস্ট। কথাটা বলেও ফের হাসে স্বচ্ছ। তাকিয়ে দেখে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়া শুরু হয়েছে। স্বচ্ছ বুঝে উঠে এটা কিসের বৃষ্টি। সারা রাত সে জেগে থাকল, ব্যবসা গরমে সিগারেট টানল, অথচ বৃষ্টি নামল না। আর যখনই তার সুন্দরী প্রেয়সী শাড়ির সামনে উপস্থিত হল তখনই বৃষ্টি নামল। এটা কি প্রেমের বৃষ্টি, নাকি আকাশ ও তার বউয়ের এরূপ রূপ দেখে মুগ্ধ? তাই বৃষ্টির মাধ্যমে বুঝাচ্ছে। স্বচ্ছ ফের বলে, এই অসময়ে বৃষ্টিটা কিসের বলো তো? প্রেম বৃষ্টি, নাকি বউ বৃষ্টি? সুহা কেমন করে তাকালো এবারে, যেন রেগে খেয়ে নিবে স্বচ্ছকে। স্বচ্ছ তা দেখে হাসে। কিঞ্চিত ঝুঁকে গিয়ে সুহার কপালে আলতো করে ঠোঁট ছোঁয়াল সে। বিড়বিড় স্বরে বলে, এভাবে রেগে চাইবে না। কলিজা কেমন করর আমার। মন বলে এই রাগী মুখটা দেখার জন্য হলেও মেয়েটাকে ধরে বেঁধে জীবনে রেখে দেওয়া উচিত। আমি আবার খুব ভালো নই। জেদি মানুষ ছোট থেকে। জেদ ছাপলে জোরজবরদস্তি করেই তোমাকে নিয়ে চলে যাব, নিজের করে রেখে দিব। আর এখন তো আরো নিশ্চিত যে তোমার মনে আমার জন্য এইটুকু হলেও অনুভূতি আছে সুহাসিনী। নয়তো শাড়ি পরে এখানে আসতে না তো। আমি শুধু কতটুকু আমার যাওয়া উচিত তা বুঝে নিতে এটা পরীক্ষা করেছি সুহাসিনী। নাও আই গট মাই আনসার। কথাগুলো এক টানে বলেই স্বচ্ছ পা বাড়ায়, ঠোঁট গোল করে শীষ বাড়ায়। দুপুর 12টা। দাদাজান কার সাথে যেন ঘণ্টাখানেক আলাপ জুড়েছে। আলোচনার বিষয়বস্তু হল সুহা। সুহাকে কোনো পরিবারের পুত্রবধূ করা নিয়েই কথা বলা হচ্ছে। তাও স্বচ্ছকে শুনিয়ে শুনিয়েই। স্বচ্ছ ধৈর্যসহিত এতক্ষণ কথাগুলো শুনলেও এক পর্যায়ে উঠে দাঁড়ায়। হেঁটে গিয়ে পকেট হাত গুটিয়ে একদম সোজা হয়ে দাঁড়ালো সুহার সামনে। সুন্দর করেই বলল, 5 মিনিট সময় আছে। তোমাকে নিচে যেতে বলেছে সুহাসিনী। এটা কিন্তু তোমার দাদাজানই বলেছে। সুতরাং 5 মিনিটেই তৈরি হয়ে নাও, নয়তো দাদাজান রাগ করে বসবে আবার। সুহার বিশ্বাস হল না যেন। কেমন করে তাকালো। দুপা বাড়িয়ে দাদাজানের কাছে যেতে নিতেই স্বচ্ছ হাত আটকে দাঁড়ায়। ইশারায় রাহাকে কিছু বুঝাতে রাহাও বলে উঠল, আরে হ্যাঁ, দাদা তো মাত্রই আমাকে যেতে বলল। চল চল, নিচে চল। দুজনকেও যেতে বলেছে। স্বচ্ছ হাসে। সুহার সন্দেহ দূর করতে বলে উঠে, বিশ্বাস হচ্ছে না? বললাম তো দাদাজান বলেছে। দাদাজান গাড়ি আনতে গেছে। তোমাকে নিয়ে বেরুবেন তো। দেরি হলে কিন্তু রেগে যাবে। সুহা জানে দাদাজান দেরি করা পছন্দ করে না, কিন্তু তবুও খটকা লাগে তার। উপায় না পেয়ে সে নিচে গিয়ে দাঁড়ায়। স্বচ্ছ তখন হাসে। দাদাজানের কাছে গিয়ে বলে, হেই ভিলেইন দাদাজান, কথা ছিল 15 দিন। আমি কিন্তু 3 দিনের মধ্যেই আপনার নাতনির মতামত পেয়ে গিয়েছি। কিভাবে পেয়েছি তা বলবো না। এখন কথা হচ্ছে এই যে আমার চোখের সামনেই আমার বউকে পাচার করার ষড়যন্ত্র চলছে, এসব আমি সহ্য করব? মোটেও না। বউকে এখন নিয়ে যাব নিজের সাথে। তারপর একসাথে সংসার করব। হ্যাপি থাকুন হো। দাদাজান রেগে উঠলেন। এই ছোকরা, আমার সাথে শয়তানি দেখাচ্ছ? মেরে না হাড় ভেঙে দিব। স্বচ্ছ ঠোঁট বাঁকিয়ে বলে, এত সহজ? যদি একটাও মার দিন তাহলে আপনার নাতনিকে ডিভোর্স দেওয়া তো দূর, সারা জীবন আঠার ন্যাজ লাগিয়ে রাখব। আপনার আশা তখন কিছুতেই পূরণ হবে না, বুঝলেন? কথাগুলো বলেই রুম থেকে বেরিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দিল স্বচ্ছ। ভেতর থেকে শোনা যাচ্ছে দাদাজানের রাগত স্বর। স্বচ্ছ হাসে। আপাতত তার কাজ হলো নিচে গিয়ে তার বউটাকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া।
আপাতত এটাই তার একমাত্র কাজ। সোহা দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। সাথে অবশ্য রাহাও আছে। ভোর রাতে বৃষ্টি হওয়ার দরুন পরিবেশ শীতল, ঠান্ডা। অন্যদিনের মতো রোদ উঠেনি আজ। আবহাওয়া উত্তপ্ত নয়। সোহার কাছে পরিবেশটা ভালোই লাগল। রাহার দিকে চেয়ে বলল, দাদাজান এখানে কেন দাঁড়াতে বলল? কি কারণ? কিছু জানিস? রাহা মোবাইলে সময় দেখে কিছুটা সময় চুপ থেকে বলে, তুই বল আপু। দাদাজান কি সঠিক কাজ করছেন? আর যাই হোক, আমি আর আম্মু কিন্তু জানি যে তোর প্রথম ভালোবাসা স্বচ্ছ ভাইয়াই। বোধহয় তুই এখনো উনাকে ভালোবাসিস, নয়তো বিয়েটা ভাঙাতে তোর অনীহা থাকত না, তাই না আপু? সোহা চোখ শুরু করে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। এখন এসব বলার মানেটা কি? রাহা কি বুঝাচ্ছে? গম্ভীর স্বরে জানায়, ওসব কিছু না। এটা শুধুই মায়া। মায়া কাজ করছে আমার, কারণ সে আমার প্রথম অনুভূতি। মস্তিষ্ক বলছে দাদার কথা মেনে নেওয়া উচিত, হৃদয় বলছে তাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসা পসিবল না। রাহা মনোযোগ দিয়ে বোনের কথা শুনে বুঝানোর ন্যায় বলে উঠে, তার মানে এখনো ভালোবাসিস তাকে? তাই তো এতকাল স্বচ্ছ ভাইয়ার অপেক্ষায় ছিলি। এতকাল চাইছিলি যে স্বচ্ছ ভাইয়াও তোকে ভালোবাসুক, তোদের বিয়েটা টিকে থাকুক। আচ্ছা, যদি উনি সত্যি সত্যি তোকে ভালোবাসে এমনটা শুনিস তাহলে কি করবি আপু? সোহা ক্লান্ত চোখে তাকায়। উত্তরে বলে উঠে, কিছুই করব না। কারণ এখন আমার হাতে কিছু নেই রাহা। স্বচ্ছ যদি দেশে ফেরার পরপরও আমার প্রতি একটু সিরিয়াসনেস দেখাতো, আমি দাদাজানের কাছে অনুরোধ করতাম। কিন্তু স্বচ্ছ বরাবরই বাউন্ডুলে। ওর মধ্যে এসব ভালোবাসা, প্রেম, সংসারের ছিটেফোঁটাও নেই, সে ছন্নছাড়া। তোর মধ্যে তো আছে। নয়তো শাড়ি পরে ছাদে যেতি তুই। নাকি শাড়িগুলো ভাইয়া গিফট করেছে বলেই শুধু কথা রাখার জন্য তুই শাড়ি পরে ছাদে গিয়েছিস? সোহা আনমনে ভাবে, কেন গিয়েছিল সে ছাদে? কি দরকারে? কোনো বাধ্যবাধকতা তো ছিল না। সোহা চাইলে সারা রাত স্বচ্ছকে বিনা কারণেই ছাদে অপেক্ষা করাতে পারত। চাইলে যে মুহূর্তে স্বচ্ছ তার কপালে রোদ ছল সেই মুহূর্তেই সজোরে একটা থাপ্পড় বসাতে পারত। কি হলো হঠাৎ? গত 2 দিনের জ্বরে পড়ে থাকা স্বচ্ছর সেবা করতে করতে দুর্বল হয়ে গেল। দুর্বল তো সে বরাবরই, কিন্তু প্রকাশ করে ফেলল। স্বচ্ছের সারা রাত অপেক্ষা করবে এটা ভেবে তার মাই বা হলো কেন? 2 দিন পর সম্পর্কটা থাকবে না বলে? নাকি কয়েকটা শাড়ি গিফট করেছে বলে গলে গিয়েছে? লোভী মেয়েদের মতো গিফট পেয়েই নরম হয়ে গিয়েছে। সোহা নিজেই নিজের মনকে এতগুলো প্রশ্ন করে থমকে যায়। অন্যদিকে ফিরে বলে, জানি না কেন গিয়েছি, কিন্তু এখন মনে হচ্ছে যাওয়া উচিত হয়নি। আমি কি করে এইরকম কাজটা করতে পারলাম ভেবেই পাচ্ছি না। রাগ হচ্ছে? সোহা কথাটা বলে শেষ করতেই পেছনে থেকে শোনা গেল চেনা পুরুষালী কণ্ঠ। কারণ তুমি আমায় ভালোবাসো সুহাসিনী। সোহা নাক ফুলায় রেগে। সবসময় স্বচ্ছর এই অতি কনফিডেন্স বা অহংকারী ভাবটা সহ্য হয় না তার। দাঁতে দাঁত চেপে বলে উঠে, ভুলেও না। আমি আপনাকে ভালোবাসি না অস্বচ্ছ সাহেব। ঘৃণা করি। স্বচ্ছ পকেট হাত গুজে হাসে। ঠোঁট এলিয়ে বলে, আমি যে বিপরীত দেখতে পাচ্ছি। সোহার গা জ্বলে যেন। নিজের এহেন পরাজয় সহ্য করতে না পেরে শুধাল, অসহ্য লাগছে আপনার হাসিটা? ততক্ষণে গাড়ি এসে দাঁড়িয়েছে স্বচ্ছদের সামনে। গাড়িটা ভাড়া করা, স্বচ্ছ একটু আগেই কল করে বলেছিল। চলে এসেছে দেখে স্বস্তি মিলল। কখন না জানি ডেভিল দাদাভাই এসে সমস্যা বাঁধিয়ে দেয়। বলা তো যায় না। স্বচ্ছ ছোটশ্বাস ফেলে বলে, গাড়ি চলে এসেছে, উঠে বসো। সোহা এদিক ওদিক তাকায়। দাদাকে না দেখতে পেয়ে ভ্রু বাঁকিয়ে বলে, দাদা কোথায়? স্বচ্ছ মুহূর্তেই একটা মিথ্যা বলল। অতপর জানাল, তোমার দাদাজান বলেছে আমার সাথে যেতে। সোহা মেনে নেয় না, বরং বলে, দাদাজান এটা কখনোই বলবে না। রাহা তুমি বলো।
বলেছে কিনা? রাহাব গোলগোল চোখে তাকায়। কি বলবে? দাদা বলেছে এটা বলবে। বুঝে উঠে না। একবার স্বচ্ছ তো একবার সুহার দিকে তাকাতেই স্বচ্ছ ফোন বের করল। বলল, তোমার দাদাজানকেই কল দিচ্ছি ওকে, উনিই বলুক। তারপর কল দিল। সুহা আর রাহার থেকে কিছুটা দূরে সরে গিয়ে ফোন কানে চেপে হাসল। দাদাজান কল তুলতেই হেসে বলল, ডিয়ার দাদাজান। রুম থেকে বের হয়েছেন। দাদাজান রাগ ফুঁসে যেন। দাঁতে দাঁত চেপে তীব্র ক্ষোভ নিয়ে বলে উঠে, হতচ্ছাড়া। স্বচ্ছের তখন পেট ফেটে হাসি পায়। বলে, শুনুন, আমার হাতে 15 দিন সময় দিয়েছেন। আমি মেনে নিয়েছি ভদ্র ছেলের মতো। হিসেব অনুযায়ী আপনার নাতনি এখনও আমার বউ। আমাদের বিচ্ছেদ হয়নি। আপনার কথানুযায়ী আমি যেভাবেই হোক 15 দিনের মধ্যে আপনার নাতনির মন জয় করতে পারলেই হবে, তাই না? সে অনুসারে বউ নিয়ে যেতে চাচ্ছি। যে কয়টা দিন সময় আছে সে কয়টা দিনই সে আমার সাথে থাকবে। এরপর আপনার কাছে পাঠিয়ে দিব। তারপর তার মতামত শুনে আপনি বিচার করবেন যা ইচ্ছে। ওকে? দাদাজান রেগে শুধায়, ফাজলামো করছো? ফাজলামো তো আপনি করছেন। এখনও সে আমার বউ। আর আপনি একজনের সাথে বিবাহ বন্ধনে থাকা অবস্থাতেই অন্য কোথাও অন্য ছেলের সাথে বিয়ে দিতে চাইছেন। তা নিয়ে আবার আমারই সামনে আলোচনা করছেন। সাহস কত? একজনের বউ অন্যজনের সাথে বিয়ে দেওয়ার মতো নোংরামো দুনিয়াতে আর হয়? বলুন। আমি চাইলে বউ অপহরণের কেস দিয়ে আপনার নামে মামলা ঠুকতে পারি দাদাজান। দাদাজান পাল্টা রাগ নিয়ে মুহূর্তেই বললেন, এক থাপ্পড় দিব বেয়াদব ছেলে। স্বচ্ছ ঠোঁট বাঁকিয়ে হাসে। বলে, যেটাই দিন, এখন বউ নিয়ে যাওয়ার অনুমতি দিন। যদি না দেন তাহলে কিন্তু কিডন্যাপ করে নিয়ে যাব। নিরুদ্দেশ হয়ে যাব বছর খানেকের জন্য। যা যা অধিকার খাটানো যায় সব খাটাব। তারপর 3 বাচ্চার বাপ হয়ে আপনার সামনে হাজির হব। এবার বলুন কোনটা পছন্দ আপনার? ভালো পথ নাকি বাঁকানো পথ? এরপর কয়েক মুহূর্ত দাদাজান চুপি থাকলেন। তারপর কি বুঝে শুনে অনেকটা সময় পর মুখ খুললেন, আমার নাতনির উপর আমার বিশ্বাস আছে। কয়েকটা দিন তোমার সাথে থাকলেই তোমার উপর সে গলে যাবে না। সেহেতু অনুমতিটা দিচ্ছি নিয়ে যাওয়ার। কিন্তু শর্ত আছে। কি শর্ত? গম্ভীর স্বরে ভেসে আসে। ওর সাথে জোরজবরদস্তি করতে পারবে না। কোনো রকম অধিকার খাটাতে পারবে না। ও তোমার বউ, এটা সঠিক হলেও বউগত অধিকার প্রয়োগ করলে কিন্তু তোমার পুরুষত্বকেই আমি ভ্যানিশ করে দিব। মনে থাকবে? স্বচ্ছ হাসে। হেসে শুধায়, আপনি একটু বেশি ফাস্ট দাদাজান। বউ নিয়ে যাচ্ছি বলেই যে বাসর সেরে ফেলবো এটা তো বলিনি। স্বচ্ছ অতটাও কন্ট্রোললেস না। জিভ টেনে ছিঁড়ে ফেলবো অসভ্য ছেলে। যা ইচ্ছে ছিঁড়ে ফেলতে পারুন, আপাতত আপনার নাতনিকে বলুন আমার সাথে যেতে। শত হোক সে তো আপনারই নাতনি, আস্ত এক হাততারা। কথাটুকু বলেই 2 পা বাড়িয়ে সুহাকে ফোন দিল। দাদাজান ফোনে সুহাকে কি বলল তা শোনা গেল না ঠিক, তবে তারপর পরেই সুহাকে গাড়িতে উঠে বসতে দেখা গেল। একদম চুপচাপ হয়ে। পাশাপাশি স্বচ্ছও বসল। গাড়ি চলল আপন গতিতে। সুহা অনেকটা সময় চুপ থাকার পরই হঠাৎ স্বচ্ছের দিকে তাকাল। বলল, আবারও খেলছেন? আমি কি খেলার বস্তু স্বচ্ছ? আপনি আর দাদাজান আমায় নিয়ে খেলছেন। প্রতিযোগিতায় নেমেছেন। স্বচ্ছ তাকায়। খেলছে? সে তো সুহাসিনীকে নিয়ে খেলছে না। খেলাটায় নেমেছে সে সুহাসিনীকে পাওয়ার জন্য। স্বচ্ছ দীর্ঘশ্বাস টেনে শান্ত স্বরে জানায়, উদ্দেশ্য যখন তুমি তখন সবকিছুতেই রাজি আমি। খেলায় জিততেও। সুহা হতাশ। জানায়, তাই বলে আমায় খেলনা বানাচ্ছেন, নিচে নামাচ্ছেন। তুমি খেলনা নও সুহাসিনী। তুমি তো বিচারক। দিন শেষে তোমার সিদ্ধান্তেই বিজয়ী ঘোষিত হবে। বিশ্বাস করো, আমি এক বিন্দুও জোর করব না তোমায়। এক বিন্দুও ছুব না। এইটুকু বিশ্বাস অন্তত রাখো আমার প্রতি। সুহা মৃদু হাসে। জানালার ধারে তাকিয়ে জানতে চায়, যদি বিজয়ী না হন কি করবেন?
স্বচ্ছ হাসে। হেসে বলে, সর্বপ্রথম প্লেনের টিকিট কাটব। দেশ ছেড়ে চলে যাব আবারও। যখন দেশে মাঝে মাঝে ফিরব তখন তোমাকে অন্যের স্ত্রী রূপে দেখব দুয়েক পলক। আড়ালে আবরালে। কথাটুকু বলেই দীর্ঘশ্বাস টানে সে। আসলেই সুহাসিনীকে অনর্হ কারোর স্ত্রী রূপে দেখতে পারবে সে। রাগে টগবগ করবে না শরীরের সমস্ত রক্তকণিকা। স্বচ্ছ ফের শান্ত স্বরে বলে, ভালোবেসে যদি আমায় চাও আমিও তোমায় ভালোবেসে আজীবন আগলে রাখব সুহাসিনী। এতটা ভালোবাসায় মুড়িয়ে রাখব যে ফের কখনো অভিযোগ করতে পারবে না, ঘৃণা করতে পারবে না। সুহা হাসে। অবহেলা নিয়ে বলে, সেই আশা অপূর্ণই থাকবে। বর্তমানে আমি আপনাকে শুধু ঘৃণাই করি স্বচ্ছ। আর ঘৃণা করার কারণটা হলো আপনার ছন্নছাড়া বাউন্ডুলের স্বভাবটা। এসব খামখেয়ালিপনা করে জীবনে কখনো দুঃখ না করলেই হয়। ঘৃণাও ভালোবাসার রূপ। ভালোবাসার রূপ, কিন্তু ভালোবাসা নয় স্বচ্ছ। যাকে ঘৃণা করা যায় তার প্রতি শুধু তিক্ততাই কাজ করো, যেমনটা আপনার প্রতি কাজ করে। স্বচ্ছ এই পর্যায়ে গাড়ির সিটে গা এলিয়ে দেয়। বুকে হাত গুজে ক্লান্ত চোখে তাকায় সুহার দিকে। চোখে মুখে একগুচ্ছ বিরক্তি আর ঘৃণা। স্বচ্ছর বুক কেমন করে। এই এত এত ঘৃণার মাঝে সে ভালোবাসা কুড়িয়ে নিতে পারবে। এই কয়টা দিনে সুহাসিনীর কঠিন হৃদয় যদি না গলে হারিয়ে ফেলবে, সুহাসিনী অন্য কারো হয়ে যাবে। স্বচ্ছ দীর্ঘশ্বাস ফেলে করুণ চাহনিতে চেয়ে থেকে মনে মনে ভাবে, সুহাসিনী, আমায় কি সত্যিই মেনে নেওয়া যায় না আর? সত্যিই ভালোবাসা যায় না আর? শুধুই ঘৃণা করা যায়। ঘৃণা করে হলেও শুধু আমারই থেকে যাও না সুহাসিনী, অন্য কারোর না হও। ছুটি গত দুয়েকদিন হলো সাদকে এড়িয়ে গিয়েছে কেবলই আবিরের জন্য। সাদ কেন? দুনিয়ার কোনো পুরুষের দিকেই তাকায়নি অবধি সে। বিনিময়ে চেয়েছে আবিরের কণ্ঠ শোনার আবদার, একটুখানি কথোপকথন। অথচ আবির তো আবিরই, বরাবরের মতোই এড়িয়ে যায় ছুটি মেয়েটাকে। ছুটি যখন কল দিতে দিতে ক্লান্ত ঠিক তখনই এক পরন্ত বিকেলে আবিরের কল এল। জানাল, ছুটি 2 সপ্তাহ পর আবারও দেশ ছাড়ব। ছুটি নেই বেশি দিন। আমি চাইছিলাম বিয়ে করতে। আচমকা ঝটকায় ছুটি নির্বাক হয়ে তাকিয়ে থাকে। আবির ভাই বিয়ে করতে চাইছে। কাকে বিয়ে করবে? তাকেই। ছুটি মিনমিনে স্বরে বলে উঠল, বিয়ে করবেন? আবির লম্বা শ্বাস টানে। বলে, তুই কি 2 সপ্তাহের জন্য আমার বউ হবি? ছুটি বিস্ময়ে চোখ গোল গোল করে তাকায়। কি সব কথাবার্তা! বিশ্বাস হয় না তার। অস্থির লাগে। শুধায়, বউ? আমি? আবির চাপা রাগ নিয়ে বলে, অন্য কেউ হলে খুশি হবি। ছুটি ফের বিস্ময় এবং অবাকের সাথে শুধায়, তুমি সত্যিই বলছো আবির ভাই? আমার কাছে সব কেমন নাটকীয় মনে হচ্ছে। কেন? ছুটি কিছুক্ষণ নীরব থাকে। অতঃপর বলে, এতকাল তো ইগনোর করলে তুমি। আমাকে এমন ভাবে রেখেছিলে জীবনে যেন তুমি আমার চেনোই না। তারপর হুট করেই ভালোবাসার কথা বলা, তারপর বিয়ের কথা। কেমন যেন অবিশ্বাস্য নয়? আবির ফুস করে শ্বাস টানে। রাগ রাগ কণ্ঠে বলে, বিশ্বাস করতে পারলে বলিস। রাখলাম। কথাটুকু বলেই কল রাখল আবির। ছুটি তখনও ড্যাবাড্যাব করে চেয়ে আছে। আবির ভাই কি বলল তাকে? বউ হতে বলল। ছুটি বিড়বিড় করে ফোনের দিকে চেয়ে শুধায়। রেখে দিল। কি বলল আবির ভাই? গাড়ির যে সিটটাতে স্বচ্ছ বসা ছিল সে সিটটা ফাঁকা আছে, মিনিট 20 হল। গাড়িটা সাইড করে এক জায়গায় রাখা হয়েছে। আর তারপরই স্বচ্ছ গাড়ি থেকে নেমে যে কোথায় গিয়েছে কে জানে। সুহা বিরক্ত হয়। এপাশ ওপাশ চেয়ে গাড়ি থেকে যখন নেমে দাঁড়াবে ঠিক তখনই দেখা মিলল স্বচ্ছের। খাবারের 3টা প্যাকেট হাতে। একটা প্যাকেট সামনের ড্রাইভারের হাতে তুলে দিয়ে খেতে বলে, বাকি 2টো প্যাকেট নিয়ে স্বচ্ছ গাড়িতে উঠল। পানির বোতলের ঢাকনা খুলতে খুলতে তাকালো সুহার দিকে। পরপরই মুখে পানি ঢালে। গিলে নিয়ে কৌতুক স্বরে বলে উঠে, ইসুস!
আমার অপেক্ষা করতে করতে তো তোমার মুখটা চুপসে গিয়েছে একেবারে সুহাসিনী। এত বেশি চোখে হারাও আমায়। সুহা কেমন করে তাকায়, বিরক্ত স্বরে বলে উঠে। ভূতে পেয়েছে আমায় যে আপনাকে চোখে হারাবো আমি? স্বচ্ছ ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে। হারাও না। সুহা তখন ফোঁসফোঁস করতে করতে উত্তর করে। দরকার পড়লে হরর মুভির ভূতগুলোকে চোখে হারাবো স্বচ্ছ, তবুও আপনাকে নয়। স্বচ্ছ দাঁত কেলিয়ে হাসে, মজা করে বলে, তাহলে তোমার জন্য ভূত হতেও রাজি আছি। ভূত হলে চোখে হারাবে তাহলে? আপনি একটা পাগল স্বচ্ছ। স্বচ্ছ খাবারের প্যাকেট খুলতে লাগল। সুহার দিকে এক পলক চেয়ে শুধায়, তুমি একটা আস্ত নেশার সুহাসিনী। কথাটুকু বলেই খাবারের লোকমা তুলে ধরল সুহার মুখোরোর সামনে। আকস্মিক এই কাণ্ডে সুহা ব্যাবাচাকা খায়। স্বচ্ছ কি তাকে খাইয়ে দেওয়ার উদ্দেশ্যে খাবার মুখের সামনে ধরেছে, নাকি এমনিই? দ্বিধান্বিত চাহনিতে তাকিয়ে থেকে বলে, আমার খাবার। স্বচ্ছ হাসে, আরেকটু এগিয়ে ধরে বলে, খাইয়ে দিব। সুহা তৎক্ষণাৎ বিস্ময়ে নিয়ে তাকায়। স্বচ্ছ কিনা তাকে খাইয়ে দিবে, তাও এই মাঝ রাস্তায় গাড়িতে? এসব কি নতুন রকমের ঢঙ্গু? সুহা সঙ্গে সঙ্গেই সুচালো কণ্ঠে বলে উঠল, আমি কি ছোট বাচ্চা? স্বচ্ছ মাথা দুলায়, সঙ্গে সঙ্গেই বাধ্যগত গম্ভীর স্বরে উত্তর করে, একদমই নয়, বড় বাচ্চা। তাহলে কেন মনে হচ্ছে যে আমি নিজ হাতে খেতে পারব না? স্বচ্ছ করুণ ভঙ্গিতে তাকায়। একটাই বউ তার। কোনো জন্মে কোনো পাপ করেছিল যে বউটাকে পাত্তা না দিয়ে সে 4 বছর আগে বহুত বড় একটা ভুল করে বসেছিল। এমন যদি জানত তাহলে তো সে এই মেয়েটাকে সর্বপ্রথম মুহূর্তটা থেকে মাথায় তুলে রাখত। কে জানত যে 4 বছর পর এসে এই একটা মেয়েরই প্রেমে স্বচ্ছ এমন বেফাঁসভাবে ফেঁসে যাবে? কে জানত? স্বচ্ছ ছোট শ্বাস ফেলে জানায়, খেতে পারবে না তা তো বলিনি। তবে স্বচ্ছ না পেরে বউকে খাইয়ে দিতে অজুহাত খুঁজল। কারণ এই মেয়ে জন্মগত ঘাড়তারা। দেখা গেল হাতের গ্রাসটুকু তো গিললি না, বরং স্বচ্ছর মুখে ছুঁড়ে মারবে। তাই তো অজুহাত স্বরূপ বলে উঠল, তুমি আমায় জ্বরের সময় খাইয়ে দিয়েছিলে সুহাসিনী। আমিও এখন খাইয়ে দিল শোধবোধ হয়ে যাবে। শত হোক আমি কারোর ঋণ রাখতে চাই না সুহাসিনী। তাই নাকি? স্বচ্ছ মাথক নাড়ে, খাবার নেওয়া হাতটা এগিয়ে ধরে বলে উঠে, হা করো। সুহা হা করে, মুখে নেয় স্বচ্ছের হাতের খাবারটুকু। আর তখনই নিজের ঠোঁটজোড়ার স্পর্শ লাগে স্বচ্ছের হাতের আঙ্গুলে। স্বচ্ছ কেমন করে যেন চায়, তাকিয়ে থাকে। সুহার খাবার খাওয়াটাও মুহূর্তের জন্য অপরূপ মনে হলো তার। সঙ্গে সঙ্গে চোখ গেল সুহার ঠোঁটেও। এককেনায় একটা ভাত লেগে আছে। স্বচ্ছ কিছুক্ষণ চেয়ে থেকে আঙ্গুল দিয়ে সে ভাতটা সরিয়ে নিয়ে বলল, তোমার ঠোঁটজোড়াও সুন্দর সুহাসিনী। এই প্রথম তোমার ঠোঁটের স্পর্শ পেলাম, তাও হাতের আঙ্গুলে। বড়ই দুঃখ। সুহা খাবার খেতে খেতেও রেগে তাকায়। ভরা মুখেই বলে, আপনার মনটা আসলেই অস্বচ্ছ। স্বচ্ছতার কানাকরেও দেখতে পাচ্ছি না। স্বচ্ছ মুখ ফুলিয়ে খাবারের অপর ব্রাশটা এগিয়ে দিয়ে বলে উঠে, দোষ তো তোমার। ঠোঁট লাগিয়েছ কেন আমার আঙ্গুলে? আপনাকে খাইয়ে দিতে বলেছি আমি। লাগবে না খাইয়ে দেওয়া? দিব। আমার যখন মন চেয়ে তখন বউকে অবশ্যই খাইয়ে দিব। সুহা খাবার চিবোতে চিবোতে অন্য পাশ ফিরে বসল। বিরক্ত কণ্ঠে শুধালো, ছোট বাচ্চাদের মতো বউ বউ করবেন না স্বচ্ছ। বিচ্ছিরি শোনায়। স্বচ্ছ বউ বউ করে না এবারে। চুপ থাকে না। অতপর অনেকটা সময় পর সুহার ঠোঁটের কোণে খাবারের ঝোলি লেগে গেল। স্বচ্ছ তা দেখে হেসে বলল, তোমার ঠোঁটের কোণায় খাবার লেগে আছে তো কি হয়েছে? স্বচ্ছ এবারে ফিসফিস স্বরেই বলল, যদি ড্রাইভার মামা না থাকতো তাহলে তোমার ঠোঁটের খাবারগুলো আমার পেটে চালান করার ব্যবস্থা করতাম। সুহা ভ্রু বাঁকিয়ে তাকায়। তোরাত করে বলে, সবকিছুতেই বেশি বকেন। স্বচ্ছ ততক্ষণে হাত বাড়িয়ে সুহার ঠোঁটের কোণে লেগে থাকা ঝোলটুকু আঙ্গুলে নিল। পরমুহূর্তে তা জিভে ছুঁয়ে মজা করে বলল, অনেক টেস্টি। সুহা গা ঝালানো ভঙ্গিতে বলে, বক্সের খাবারগুলো টেস্টি না। স্বচ্ছ ঠোঁট বাঁকায়।
ফের সুহাকে বিরক্ত আর জ্বালাতে বলে উঠে, বাট তোমার ঠোঁটেরটা বেশি টেস্টি। সুহা হুঁশিয়ারি দিয়ে বলল, ফ্লার্ট করবেন না একদম। মেজাজ খারাপ এমনিতেই। স্বচ্ছ হাসে, বলে, আচ্ছা, ফ্লার্ট করব না, প্রেম প্রেম কথা বলবো। এই পর্যায়ে সুহা এমনভাবে তাকালো যেন গিলে নিবে সে স্বচ্ছকে। স্বচ্ছ বুকে হাত রাখে, কাতর গলায় বলে, ওভাবে তাকাতে নেই। বুক কেমন করে সুহাসিনী। স্বচ্ছদের গাড়িটা যখন ঢাকায় পৌঁছাল, অর্থাৎ বাসা থেকে ঘণ্টা খানেক দূরত্ব ছিল, ঠিক তখনই আচমকা ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। হুট করেই বা পাশের রাস্তাটা থেকে ছুটে এল অনিয়ন্ত্রিত এক ট্রাক। স্বচ্ছ যখন বা পাশ ফিরে চাইল, সর্বপ্রথম এই দৃশ্য দেখে অবাক হয় সে। এক নজর তাকায় বা পাশে বসে থাকা সুহার দিকে। স্বচ্ছের বুক কাঁপে। এক মুহূর্তেই সুহাকে এনে বসায় ডান পাশে। পরমুহূর্তেই পান পাশের দরজাটা খুলে সুহাকে ধাক্কা দিয়ে ফেলে রাস্তার অমসৃণ জমিটায়। আকস্মিক ঘটনাটায় সুহা স্তব্ধ হয়ে তাকায়। সেকেন্ডের মধ্যে বিরাট রকমের আওয়াজ পেয়ে সামনে তাকাতেই চোখে পড়ল ট্রাকের সামনে থাকা কারটাকে। এখন বিকৃত আকৃতির দেখাচ্ছে গাড়িটাকে। সুহার কলিজা থমকে যায়। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে গাড়ির এক কোনায় স্বচ্ছকে দেখে। গাড়ির দরজাটা খোলা থাকাতে দ্রুত গিয়ে বসে সে। স্বচ্ছকে ভালো করে দেখার আগেই স্বচ্ছ হাত বাড়িয়ে সুহার মুখ ছুঁয়ে নরম হাতে হাত বুলিয়ে বলে, ঠিক আছো সুহাসিনী? ব্যথা পেয়েছ? লেগেছে কোথাও? এই সুহাসিনী কথা বলো। সুহা তাকায়। আকস্মিক রাস্তায় পোড়ায় হাত পায়ের কিছুটা চিলে গেছে তার, ব্যথা পেয়েছে, কিন্তু পরমুহূর্তেই স্বচ্ছের দিকে তাকিয়ে সে থমকে যায়। কপালে কাচ ফুটে আছে ছেলেটার। মাথা থেকে গলগল করে রক্ত ঝরছে। মাথার চুলগুলো অবধি রক্তে ভিজে লেপ্টে আছে। সুহার রক্তে ফোবিয়া আছে। এত এত রক্ত দেখেই তার গা গুলিয়ে উঠে। শরীর নুয়ে আসে, তবুও মস্তিষ্কে ঘুরে, স্বচ্ছের কিছু হবে না তো? ভালো থাকবে তো? সুহা হাত বাড়ায়। কাপা কাপা স্বরে বলে উঠে, ইস স্বচ্ছ, এই স্বচ্ছ, আপনার এত রক্ত। এত রক্ত কেন স্বচ্ছ? আপনার মাথা। সুহার পাগল পাগল লাগে। কিসব প্রশ্ন করছে বা প্রলাপ বকছে তা হয়তো সে নিজেও জানে না। স্বচ্ছ সুহার এলোমেলো প্রশ্ন শুনে আলতো হাসে। সুহার কপালের দিকে একটুখানি কেটে গেছে। সে অংশটুকুতেই আঙ্গুল বুলিয়ে বলে, সরি ধাক্কা দেওয়ার জন্য। তোমার কপাল কেটে গেছে সুহাসিনী। ব্যথা করছে। সুহা এবার কান্না করে দেয়। চোখ গলিয়ে পানি বের হয়ে আসে তার। হামলে পড়ে স্বচ্ছের দিকে। আটকে আসার স্বরে বলতে থাকে, আপনার আপনার রক্ত। স্বচ্ছ, কতগুলো রক্ত। স্বচ্ছ, আপনার কতগুলো রক্ত গড়িয়ে যাচ্ছে। কি করব আমি? কি করব বলুন না। আপনি তো মরে যাবেন স্বচ্ছ। রক্ত আটকাবো কি করে? প্লিজ, প্লিজ স্বচ্ছ সুস্থ থাকুন না। আগের মতো মজা করুন, জ্বালান সব মেনে নিব আমি। প্লিজ। স্বচ্ছ সুহার কথা শুনে হাসে। সুহা পাগলের মতো বকছে তখনও। তার নিজের শরীরের ভরও ছাড়ছে স্বচ্ছের শরীরের উপরে। হাত পা কাঁপছে মেয়েটার। স্বচ্ছ হয়তো বুঝতে পারছে নিজের যন্ত্রণা। হয়তো বুঝতে পারছে বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। তবুও মজার স্বরে সুহাকে আশ্বাস দিতে বলে, বোকা মেয়ে, এত সহজে মরব না আমি। তোমার ভালোবাসা পাওয়া বাকি তো আমার। সুহা তখনও নিজের মতো প্রলাপ বকছে, বিড়বিড় করে, আপনার রক্তগুলা কি করে থামাব স্বচ্ছ? আপনার সব রক্ত তো বের। স্বচ্ছ ফের কথা থামাতে বলে, ব্লাড ফোবিয়া আছে তোমার। কাঁপছ তুমি। কণ্ঠ কাঁপছে। সুহা ডুকরে কেঁদে উঠে। ততক্ষণে চোখে পড়ে সামনের সিটে বসে থাকা ড্রাইভারকেও। রক্তাক্ত দেহ। নড়চড় নেই। সুহা খামছে ধরে স্বচ্ছর রক্তাক্ত শার্টখানা। কেঁদে কেঁদে বলে উঠে, স্বচ্ছ, আপনার কিছু হবে না। কথা দিন, কিছুই হবে না আপনার। শুনুন, শুনুন, আমি আপনাকে ভালোবাসি স্বচ্ছ। দীর্ঘ 4 বছর ধরে ভালোবেসে আসছি স্বচ্ছ। স্বচ্ছ অল্প হাসে। যন্ত্রণায় চোখ বুজে আসছে তার। মাথা চিরচির করছে। চোখ বুজে আসছে নিমিষেই।
তবুও প্রেয়সীর সামনে চোখ বুজা যাবে না, নয়তো মেয়েটা কান্না করবে, ভেঙে পড়বে। ঠোঁট এলিয়ে বলে, তুমি হয়তো বিশ্বাস করবে না সুহাসিনী, কিন্তু তুমিও আমার প্রথম অনুভূতি। বিশ্বাস করো, এটা মিথ্যে নয়। মৃত্যুর মুখে দাঁড়িয়ে মিথ্যে বলবো না আমি সুহাসিনী। সুহা কাঁদতে কাঁদতেই জড়িয়ে ধরল স্বচ্ছকে। শরীরের ভর ছেড়ে দিল স্বচ্ছর উপর। কয়েক সেকেন্ড যেতেই অতিরিক্ত চিন্তা, অস্থিরতা আর ব্লাড ফোবিয়ার কারণে জ্ঞান হারালো সুহা। স্বচ্ছ মিনমিনে চোখে চেয়ে থাকে। জড়িয়ে থাকে সুহার শরীরটা। আশপাশে মানুষ চোখে আসে, আওয়াজ ভেসে আসে কানে, আর স্বচ্ছর চোখজোড়া বুঝে আসে ক্রমশ। তবুও স্বচ্ছ চোখ বুঝতে চায় না। যদি এটা শেষবার হয়। যদি আর চোখ খোলা না হয়। তার চাইতে তার সুহাসিনীকে একটু মন ভরে দেখেই নিক না হয়। সুহার কপালে চোট লেগেছে। সামান্যতম অংশ কেটে রক্তও বের হয়েছে, যার দরুন কপালে ব্যান্ডেজ। হাতে পায়ে যে অংশগুলো ছিলে গেছে তাতে ওষুধ লাগানো। এই সামান্যতম আঘাত পেলেও সুহা এখনো হসপিটালের কেবিনে। ঘুমের মেডিসিন দেওয়া হয়েছে ওকে। সুহা এই হঠাৎ হওয়া অঘটনটা মেনে নিতে না পেরে এই নিয়ে 3বার জ্ঞান হারিয়েছে। যতবার জ্ঞান ফিরেছে ততবারই তোতলানো কণ্ঠে কেবল স্বচ্ছর অনেকগুলো রক্ত বের হওয়ার ঘটনাটাই বলছিল। কান্না করছিল, পাগলামি করছিল। উপায় না পেয়ে নার্সরা ওকে কেবিনে নিয়ে ঘুমের ইনজেকশন ফুস করেছে। অপরদিকে স্বচ্ছর অবস্থা ক্রমশ জটিল ঠেকেছে। গাড়ির ড্রাইভারের ও অবস্থা ক্রমশ জটিল। আবির সাদাফ খবর পেয়েই এসেছে এখানে। পথচারীরাই কল করে জানিয়েছেন। তারপর আবির আর সাদাফের থেকেই পরিবারের মানুষজন খোঁজ পেয়ে ছুটে এসেছেন। ডক্টর জানিয়েছেন স্বচ্ছর প্রচণ্ড রক্তক্ষরণ এবং মাথায় বেশ আঘাত পেয়েছে, যার দরুন রক্ত দিতে বলা হয়েছে। ভাগ্যবশত স্বচ্ছর রক্তের গ্রুপ আর আবিরের রক্তের গ্রুপ এক হওয়াতে ব্লাড দিতে আবিরই গেল। আবির থমকায়। এই প্রথম তার কষ্ট হচ্ছে স্বচ্ছর জন্য। আজীবন ছেলেটাকে দেখেছে ছন্নছাড়া এলোমেলো জীবন কাটাতে। পরিবার থেকে দূরে দূরে। হুট করেই এই আকস্মিক অঘটনটা ঘটার কি খুব প্রয়োজন ছিল? খুব বেশি। সবেই তো ছেলেটা এক রমণীর প্রেমে উন্মাদ হয়েছিল। আশা রেখেছিল মেয়েটাকে সে পাবে। সৃষ্টিকর্তা মেয়েটাকে তো দিলই না, উল্টো জীবনটাই কেড়ে নেওয়ার পর্যায়ে এনেছে। আবিরের চোখ ভিজে আসতে চায়, তবুও কাঁদে না। ছেলেদের তো কাঁদতে নেই। বাইরে বেরিয়ে এসে স্বচ্ছর বাবাকে আশ্বস্ত করে বলল, আঙ্কেল, চিন্তা করবেন না। আমাদের স্বচ্ছ ঠিক হয়ে যাবে আঙ্কেল। স্বচ্ছর বাবা শক্ত মানবের মতো দাঁড়িয়েছিলেন। আবিরের কথাটা শুনেই এমনভাবে তাকালেন যেন উনি এতটা সময় পর নিজের শক্ত খোলসটা ভাঙার সুযোগ ফেলেন। আবিরকে জড়িয়ে কেঁদেই ফেললেন এক মুহূর্তে। ঠোঁট বাঁকিয়ে বলে উঠলেন, ডক্টরদের বলো না আব্বা স্বচ্ছটাকে যাতে ভালো করে দেয়। আমি আর ওকে কখনো বকব না আব্বা। আমার আব্বাটাকে এনে দাও। একটাই ছেলে আমার আব্বা। ছোট থেকেই ছন্নছাড়া ছেলেটা। যখন যা চেয়েছে করেছে, যা চেয়েছে পেয়েছে। আমার ছেলেটার অনেক কষ্ট হচ্ছে আব্বা। আবির বাঘারা। কি সান্ত্বনা দিবে? যে মানুষটার বাসায় এতদিন থাকা সত্ত্বেও ছেলের উপর রাগ করে ছেলের বন্ধুদের সাথেও কথা বলেনি, সে মানুষটাই আজ ছেলের বন্ধুকে আব্বা সম্বোধন করছেন। বাচ্চাদের মতো জড়িয়ে ধরে কাঁদছেন। আবিরের চোখ ঝাপসা হয়ে আসে। কাপা হাতে পিঠে হাত রেখেই বলল, আঙ্কেল, ও ভালো হয়ে যাবে। ও সত্যিই ভালো হয়ে যাবে। কাঁদবেন না আঙ্কেল। ততক্ষণে সাদাফ বাইরে থেকে ছুটে এসেছে প্রয়োজনীয় ওষুধ নিয়ে। পাশেই আবিরদের বাসা। স্বচ্ছর মা এবং সিয়াকে সেখানেই পাঠানো হয়েছে অনেক কষ্টে। কারণ হসপিটালে এতজন থেকে ভিড় জমবে। তার উপর ওরা কান্না করছিল প্রচুর। সাদাফি ওদের নিয়ে গেল সেখানে। আসার সময় ডক্টরদের দেওয়ার প্রয়োজনীয় সব কিনে আনল। আবির সাদাফকে দেখামাত্রই বলল, আন্টিরা শান্ত হয়েছে। কান্না করছে এখনো। আন্টি ওখানে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছে আবির। সিয়া, ওর কি অবস্থা? চুপচাপ আছে, তবে কান্না করছে। আবির দীর্ঘশ্বাস ফেলে। এর বাইরে কি বলা উচিত বুঝে আসে না তার। কী বা বলবে? বলার মতো কিছু তো কণ্ঠ দিয়ে বের হচ্ছে না তার।
কণ্ঠরোধ হয়ে আসছে। অ্যাক্সিডেন্টের ৫-৬ ঘন্টা পেরিয়েছে, অথচ স্বচ্ছের জ্ঞান ফিরছে না। ডক্টররা বলছে অবস্থা ক্রমশ জটিল হচ্ছে। সারা বছর হাসি আনন্দে ৩ বন্ধু কাটিয়ে দিলেও ঠিক এই মুহূর্তে এসে আবির এবং সাদাফ দুজনই টের পায় তারা ৩ জন একে অপরকে ছাড়া কতটা শূন্য, কতটা হারানোর ভয়, কতটা বন্ধু হারানোর সুখ। দাদাজান ও রাহা এসেছে আরও আগেই। তবে দাদাজান ইচ্ছে করেই স্বচ্ছের বাবার সামনে পড়েনি। কারণ ইতোমধ্যেই যে সকল আচরণ তিনি স্বচ্ছের বাবার সাথর করেছে, তারপর এই ঘটনা ঘটার পর উনি নিজেই নিজের কাছে ছোট হয়ে আছেন। তাই তো একবারও দেখা করেননি নিজ থেকে। তবুও দেখাটা হয়েই গেল। স্বচ্ছের বাবা দেখামাত্রই করুণ কণ্ঠে বলে উঠল, আমার ছেলে আপনার নাতনিকে আর জ্বালাবে না চাচা। আপনি ওদের ডিভোর্স চেয়েছিলেন না। ও কিন্তু এক প্রকার মুক্তই এখন। আমি জানি না আমার ছেলে ফিরবে কিনা। যদি ফেরে আমার ছেলের জন্য আপনার নাতনিটাকে দিবেন। আমি ওর বাবা তো। ছোটকাল থেকে যা চেয়েছে সব দিয়েছি। শুধু এই বেলাতেই আমি ইচ্ছে করে এড়িয়ে গিয়েছি। তা দেখেই হয়তো অভিমান করে চোখ খুলছে না ছেলেটা। দাদাজান কেমন করে যেন চাইলেন। বোধহয় বুক ব্যথা করল একজন বাবার আকুতি দেখে। মনে পড়ল নিজের ছেলেকে হারানোর মুহূর্ত, যেদিন সুহা আর রাহা বাবাহারা হয়েছিল। দাদাজান দীর্ঘশ্বাস ফেলেন। কিছু বলতে নিবেন ঠিক তখনই রাহা ছুটে এলো। বলল, দাদা, আপু তো আবার কেমন করছে? কান্নাকাটি করছে। ঘুম ছেড়ে উঠে বসেছে দাদাজান। কথাটা বলেই ফের ছুটে যায় রাহা। ড্যাবড্যাব করে চেয়ে থাকে বোনের দিকে। পরনের জামাটায় কত জায়গায় রক্তের ছোপ ছোপ দাগ। মনে মনে নিজেকে বকেও সে। যদি সে আজ তার আপু আর দুলাভাইও আসতে না দিত, তাহলে নিশ্চয় এই অঘটনটা ঘটতই না। রাহা দীর্ঘশ্বাস টানে। সুহার কপালে হাত রাখতেই সুহা কাপা স্বরে বলে উঠে, রক্ত। উনাকে বাঁচাতে হবে রাহা। কত রক্ত? রাহা দীর্ঘশ্বাস ফেলে ফের। যে ৩ বার সুহার অজ্ঞাস হয়েছে সে ৩ বারেরই আগে এবং পরে সুহা এসব প্রলাপ বকেছে। সবচেয়ে বিস্ময়জনিত কথা হল সুহা কেঁদে উঠে নিজে নিজেই। পাগলের মতো আহাজারি করে কেঁদে উঠবে। রাহা জানে সুহা এই মুহূর্তেও কেঁদে উঠবে। আকুতি করবে স্বচ্ছকে দেখার। জানতে চাইবে স্বচ্ছ বেঁচে আছে কিনা। রাহার ভাবনা মিথ্যে হল না। সুহা ঠিক তাই করল। পাগলামি করল। রাহা হতাশ শ্বাস ফেলে বোনকে সামলানোর চেষ্টা চালায়। ঠিক তখনই আবির আসে। নরম স্বরে রাহাকে জানায়, স্বচ্ছর জ্ঞান ফিরেছে। রাহা সুহাকে খুঁজল। আপনি চাইলে সুহাকে বুঝিয়ে ওখানে আনতে পারেন, তবে সিনক্রিয়েট না করলে ভালো হয়। রাহা শুনল। দীর্ঘশ্বাস টেনে বোনের মাথায় হাত বুলায়। পরমুহূর্তে গাল আঁকড়ে ধরে বলে, আপু, তুই তো দেখতে চেয়েছিলি ভাইয়াকে, তাই না? ভাইয়া ভালো আছে। শুধু মাথায় একটু ব্যথা পেয়েছে। তুই কি দেখতে যাবি আপু? সুহা থামে। স্বচ্ছ ঠিক আছে শুনে আচমকা পাথরের মতো শক্ত হয়ে তাকায়। বলল, উনি ঠিক আছে। মিথ্যে বলছিস না তো? সান্ত্বনা দিচ্ছিস আমায় রাহা? আবির তা দেখে কয়েক সেকেন্ড চুপ থেকে জানায়, ও আপনাকে মিথ্যে বলছে না। সত্যিই স্বচ্ছ ভালো আছে। যাবেন ওর কাছে? সুহা তাকায়। জোর পদার্থের ন্যায় উত্তর করল, যাব। তাহলে কান্না করবেন না। ওখানে কান্না করলে স্বচ্ছর ক্ষতি হবে না। সুহা যেন বুঝে উঠে মাথা নাড়াল। পরপর আবিরের পিছু পিছু যায় স্বচ্ছের কাছে। ওখানে শুধু সুহাকেই ডুবতে দিল। সুহা ড্যাবড্যাব করে তাকায়। ও ডুবতেই নার্সটা বেরিয়ে যায়। ডক্টর যে আছে সে থাকে। সুহা পা বাড়ায়। ওরা যে বলল স্বচ্ছ ভালো আছে। ভালো থাকলে কারো মাথায় ভর্তি ব্যান্ডেজ থাকে, মুখে অক্সিজেন মাস্ক লাগানো থাকে। সুহা বুঝে। ওরা ওকে সান্ত্বনায় দিল। যাই হোক, সুহা পরিপক্ক রমণী। বয়সে তো সে খুকি নয়। এটুকু বুঝবে না। সুহার কান্না পায়। চোখ ভেঙে কান্না আসতে চায়। তবুও আটকায় সে। ভিড় পায়ে এগোয়, একদম স্বচ্ছের কাছে গিয়ে ফালফাল করে তাকিয়ে থাকে। স্বচ্ছতা দেখে ঠোঁট এলিয়ে হাসে যেন। হাত নাড়ায় একটু।
সুহা বুঝল হয়তো হাত ধরতে ইশারা দিল। সুহা তাই করল। দুই হাতে আলতো করে হাত ধরল। ঝুঁকে গিয়ে ফিসফিস স্বরে স্বচ্ছর কানের কাছে বলল, আমায় শাস্তি দেওয়ার কথা ভাববেন না স্বচ্ছ। আমি কিন্তু রেগে যাব। আমায় কষ্ট দিবেন না। আপনি জানেন আমার কষ্ট হচ্ছে। বুকের ভেতর কেমন লাগছে। আমার দমবন্ধ হয়ে আসতে চাইছে স্বচ্ছ। এসব কি আমার শাস্তি? স্বচ্ছ উত্তর দিতে পারে না। সুহার চোখ টলমল করে। আবিরকে কথা দিয়ে আসল সে কাঁদবে না, অথচ এখানে এসেছে সে কথাটা রাখতে পারল না। কেঁদে দিল নীরবে। এক হাত রাখল স্বচ্ছর গালে। হালকা হাত বুলিয়ে কানের কাছে ফিসফিসিয়ে আটকানো স্বরে বলল, আমি জীবনে একটা ছেলেকেই ভালোবেসেছি স্বচ্ছ। একটা ছেলের প্রতি মুগ্ধ হয়েছি বারংবার। একটা ছেলের জন্যই কতকাল ধরে অপেক্ষা আমার। সেটা আপনি স্বচ্ছ। উপরে উপরে শত রাগ ঘৃণা করলেও আমি আপনাকে ভালোবাসি স্বচ্ছ। আপনি আমার প্রথম অনুভূতি। স্বচ্ছর চোখমুখ এই পর্যায়ে উচ্ছ্বাসিত দেখাল। যেন কিছু বলতে চায় সে, কিন্তু বলতে পারল না। সুহা সে অস্থিরতা দেখে বলল, আমি শুনব। অপেক্ষায় আছি শোনার জন্য। তাড়াতাড়ি সুস্থ হয়ে যান স্বচ্ছ। আমি অপেক্ষায় আছি আপনার প্রেম গ্রহণ করতে। কথাগুলো বলেই পরমুহূর্তে স্বচ্ছের দিকে পুরোপুরি ঝুঁকল। স্বচ্ছের ব্যান্ডেজ করা কপালে আলতো চুমু খেয়ে বলল, স্বচ্ছ, আমি আজীবন আপনার সুহাসিনীই থাকব। আপনারই। সাদাফকে ডক্টর ডেকেছে নিজের চেম্বারে। আকস্মিক এই ডাকার মানেটা তারা কেউই বুঝে ওঠে না। তবুও বুক টিমটিম করে। আবির আর সাদাফ দুজনই বোধহয় আসন্ন বিপদ বার্তা বুঝে গেল। দুজনই দুইজনের দিকে চাইল করুণ চাহনিতে। কিন্তু স্বচ্ছের বাবাকে তখনও জানাল না কথাটা। ধীর পায়ে সাদাফ ডক্টরের চেম্বারেই গেল। ঘামছে সে দুশ্চিন্তায়। চোখ লাল হয়ে আসছে। সাদাফ, আবির দুটো ছেলেরই আজকের রূপটা বেহাল। দেখে মনে হচ্ছে ওরা কোনোকালে গোছানো কোনো ছেলে ছিল। চুলগুলো উস্কু খুস্কু এলোমেলো ঠেকেছে দুইজনেরই, চোখ লাল চিন্তায়, ঘামে চুটসে আছে একেকজনের শার্ট। বোধহয় ঘামের গন্ধটাও ছড়াচ্ছে দুইজনের শরীর থেকে, অথচ সময়টা কেবল ৫-৬ ঘন্টা। এই ৫-৬ ঘন্টাতেই তাদের কত কি পরিবর্তন। সাদাফকে ডেকে নিয়ে ডক্টর এটুকুই জানিয়েছে যে রিপোর্টে স্বচ্ছর ব্রেইনের একটা ধমনীতে ড্যামেজ দেখিয়েছে, যার কারণে স্বচ্ছর জ্ঞান ফিরলেও সার্ভাইভ করাটা নিয়ে তারা নিশ্চিত করতে পারছেন না। ফলস্বরূপ ডক্টররা আলোচনা করেই সিদ্ধান্ত নিলেন একটা অপারেশন করার। তবে এই অপারেশনটা রিস্কি। হতে পারে স্বচ্ছ প্রাণ আর ফিরলি না অপারেশনটা করার পর। আবার হতে পারে স্বচ্ছ এরপর একদম সুস্থ জীবন যাপন করল। এই দুই চিন্তায় ডক্টররা যখন কঠিন সিদ্ধান্তটি নিতে পারছিল না, তখনই সাদাফ এবং আবিরকে বিষয়টা জানাল। যেহেতু এসেছে পর্যন্ত এই দুটো ছেলেকেই রোগীর জন্য দৌড়াদৌড়ি করতে দেখেছেন তারা। ভেবেই নিলেন এরা রোগীর ভাই হয়তো। কিন্তু যখন শুনল বন্ধু হয়, তখনই স্মিত হাসলেন ডক্টর মাহবুব। বললেন, তোমাদের বন্ধু বোধহয় খুব ভাগ্যবান যে তোমাদের মতো দুইজন বন্ধু পেয়েছে সে। আবির মৃদু হাসে। চোখে তার হাজার ক্লান্তি। কান্না পাচ্ছে কেমন তার। সাদাফ তখন ভাঙ্গা চাহনিতে আবিরের দিকে তাকায়। এই অনিশ্চয়তার সংবাদ স্বচ্ছের বাবাকে কিভাবে দিবে বোধহয় তাই প্রশ্ন। আর সুহা, মেয়েটা তো স্বচ্ছের সাথে দেখা করার পর থেকে কেমন কঠিন হয়ে আছে। আবির দীর্ঘশ্বাস ফেলে চোখে আশ্বাস দিয়ে বের হয়, রাহাকে ডেকে শান্ত চাহনিতে বিষয়টা বোঝানোর চেষ্টা করে বলে। যখন পুরো বিষয়টা রাহার সাথে আলোচনা চলছিল ঠিক তখনই সেখানে এলো ছুটি। বোধহয় অনেকদূর জার্নি করেই এসেছে। চুল এলোমেলো দেখাচ্ছে মেয়েটার। অন্য সময় বোকা বোকা চাহনিতে আবিরের দিকে চেয়ে থাকলেও আজ থাকল না। এসে আবির আর রাহাকে দাঁড়িয়ে কথা বলতে দেখে রাহাকে জিজ্ঞেস করে, সুহা কেমন আছে রাহা? আর দুলাভাই কেমন আছে এখন? রাহা ছোট ছোট চোখে তাকায়। ছুটির সাথে দেখতে পায় সুহাদের ফ্রেন্ড সাদকেও। রাহা কোনোরকমে অবস্থার কথা জানিয়ে জানায় সুহা কোথায়। ছুটি সব শুনে পরমুহূর্তেই আবিরের দিকে চোখ যায় তার। কেমন লালচে রক্তিম দেখাচ্ছে চোখজোড়া, যেন কতটা বিশাল। ছুটির কেন জানি না আবিরকে দেখেই মনে হলো এক বিধ্বস্ত আবিরে। এক ক্লান্ত আবির দাঁড়িয়ে আছে তার সামনে। ছুটির মায়া হয়। এক হাতে আবিরের একটা হাত ধরে ক্লান্ত গলায় বলে উঠল, চিন্তা করবেন না আবির ভাই।
আমাদের সুহা স্বচ্ছ ভাইয়াকে অনেকটা ভালোবাসে। সে ভালোবাসা পূর্ণতা না পেতে দুলাভাইয়ের কিছু হতেই পারে না, বুঝলেন? উনি দ্রুত সুস্থ হয়ে যাবে। আপনাদের আবার আড্ডা জমবে। আবারও আপনারা আপনাদের শয়তানি বুদ্ধি ফলাতে পারবেন। চিন্তা করবেন না আবির ভাই। এভাবে ভঙ্গুর আবিরকে আমি কখনো দেখিনি আবির ভাই। আবির হাত টেনে নিল। বোধহয় সবার সামনে হাত ধরাটা সে পছন্দ করেনি। ছুটিও তাই আর সান্ত্বনা দিতে গেল না। তবে রাগবশত হাত সরিয়ে নিয়েছে কিনা তার জন্য কৈফিয়ত স্বরূপ বলল, সাদ আমার বন্ধুই। একটু দূর তো। একা একা আসতে পারতাম না, তাই ওর সাথে চলে এসেছি। আমার কথাগুলো খারাপ লেগে থাকলে সরি। তবে আপনাকে সত্যিই বিধ্বস্ত লাগছে আবির ভাই। আমি সে কারণেই আপনাকে মনোবল দিতে চেয়েছিলাম। সরি। কথাগুলো এক টানে বলেই সাদ সহ সুহার কাছে গেল ছুটি। অপর দিকে আবির তাকিয়ে রইল বোবা দৃষ্টিতে। ইস্যুস! ছুটি যদি বুঝত তার মনের ভেতর কতটা অনিশ্চয়তা এখন খেলা করছে, কতটা চিন্তা। ছুটি যখন তার হাত ধরে এসব বলছিল তখন ইচ্ছে হচ্ছিল মেয়েটাকে এক টানে জড়িয়ে নিক, বুকের ভেতর আগলে রাখুক কিছুটা সময়। তবুও যদি চিন্তা কমে, তবুও যদি শান্তি লাগে, অথচ তাতে সম্ভব নয়। তাই তো আবির ওভাবে হাত সরিয়ে নিল। আর মেয়েটা বোধহয় তার এই কাজে কষ্ট পেল শুধু শুধু। স্বচ্ছের অপারেশনের সিদ্ধান্তটা নেওয়ার জন্যই ওর বাবাকে সবটা জানানো হলো। উনি বুঝে উঠলেন না যেন কি করা উচিত। পরমুহূর্তে ডক্টরের সাথে অনেকটা আলোচনা করেন, সিদ্ধান্ত নিলেন অপারেশনটা হবে, পরদিনই হবে। বিষয়টা সুহাকেও জানানো হলো। সুহা কেমন যেন থমকানো দৃষ্টিতে তাকায়। অপারেশনের পর যে স্বচ্ছের বেঁচে থাকার অনিশ্চয়তাটার কথা তা আবির আর সাদাফ সুহার থেকে লুকাতে চাইলেও লুকানো গেল না। সুহা নির্নিমেষ তাকিয়ে থাকে। ফ্যাস ফ্যাস স্বরে বলে, যদি উনি না ফিরেন আর কি করব আমি? উপস্থিত আবির, সাদাফ আর রাহাত তিনজনই নিশ্চুপ থাকল। উত্তর দিতে পারল না। সুহা হাসে হালকা এবারে। পর মুহূর্তেই অনুরোধ নিয়ে বলে উঠে, আমাকে কি আরেকটাবার স্বচ্ছর সাথে দেখা করতে দিবেন? আমাকে কি উনার সাথে আর কিছুটা সময় কাটাতে দিবেন? প্লিজ। কিছু করব না, কথা দিচ্ছি। কেউই না করল না। বরং আবিরা ডক্টর আর নার্সদের সাথে কথা বলল যাতে কাল অপারেশনটা হওয়ার আগ অবধি সুহাকে ওর সাথে থাকতে দেয়। রাজিও হলেন উনারা। সুহা একটু হাসে। অনুমতি পাওয়া মাত্র স্বচ্ছের কাছে গিয়ে ঠায় দাঁড়িয়ে থেকে স্বচ্ছকে দেখতে থাকে সে। চোখ বুজে আছে ছেলেটা। ঘুমোচ্ছে। মুখে দেখা যায় অক্সিজেন মাস্ক। সুহার চোখ টলমল করে। ঝুঁকে গিয়ে স্বচ্ছর মুখে আঙ্গুল বুলায়। বিড়বিড় স্বরে বলে, শাস্তি আপনার প্রাপ্য ছিল স্বচ্ছ। কষ্ট আপনি দিয়েছেন আমায়। তাহলে সবসময় আমি কেন ভুগব? সবসময় আমি কেন কষ্ট পাব স্বচ্ছ? আমার প্রতি এতটা অবিচার কেন হবে বলুন? ভালোবাসি বলে। সুহা বিড়বিড় করে কথাগুলো বলেই থামে। স্বচ্ছর একটা হাত নিজের হাতে নিয়ে শান্ত কণ্ঠে বলে, আমি ভয় পাচ্ছি স্বচ্ছ। আমি জানি, আমি জানি তো আপনি আমায় ছাড়বেন না। আপনি আমায় একা ফেলে যাবেন না। এত বড় শাস্তি নিশ্চয় আমার প্রাপ্য নয় স্বচ্ছ। বলুন। এতটা শাস্তি কি আমার প্রাপ্য? স্বচ্ছ শুনে না। চোখ মেলে তাকায় না। সুহার চোখ টলমল করে। দুয়েক ফোঁটা গড়িয়ে পড়ে স্বচ্ছর মুখেও। অথচ স্বচ্ছ তখনও চোখ বুঝে। সুহা শুকনো ঢোক গিলে সেভাবেই স্থির বসে থাকে স্বচ্ছের কাছে। স্বচ্ছের হাতটা সেভাবেই আগলে রাখে নিজের হাতের মুঠোতে। এভাবে কতটা সময় যে পার হলো সুহা নিজেই জানে না। এখন এই অবস্থায় সময়জ্ঞানটুকু নেই তার। তবুও সময় যখন মাঝরাত্রিতে ঠিক তখনই স্বচ্ছ চোখ মেলে তাকায়। সুহাকে সেভাবে আলো আধারে বসে থাকতে দেখে মৃদু হাসে যেন। যে হাতটা সুহার হাতের মুঠোয় রাখল সে হাতটা একটু নড়চড় করে, বুঝাল সে সুহার দিকে তাকিয়ে হাসছে। সুহাও তাকাল। অতঃপর বলল, স্বচ্ছ। স্বচ্ছ তাকিয়ে থাকে। কথা বলার মতো পরিস্থিতি নেই তার। তবুও সে ঠোঁট এলেই হাসে। চোখে চোখে হাসি খেলে যায় যেন। সুহা হাত চেপে ধরে বলে, আমাকে বিয়ে করেছিলেন স্বচ্ছ। একবার বিয়ে করে ফেলে চলে গিয়েছিলেন। এই রকম ভুল দ্বিতীয়বার করার সাহস করবেন না স্বচ্ছ। খুন করে ফেলব আপনাকে।
কখনোই ক্ষমা করব না, কখনোই না। স্বচ্ছ এবারেও সুহার কথা শুনে হাসে, পরমুহূর্তেই টের পায় সুহা কাঁদছে কথাগুলো বলতে বলতে। টলমল করছে চোখজোড়া। স্বচ্ছ হাত এগোতে চায় সুহার চোখের পানি মোছার জন্য, কিন্তু পারল না, ব্যর্থ হল। সুহা তা বুঝে মুখটা স্বচ্ছের হাতের কাছে আনে, গালে হাত ছুঁয়ে বলে, একটা মেয়ে আপনাকে ভালোবেসে একবার ঠকে গিয়েছে স্বচ্ছ, দ্বিতীয়বার ঠকাবেন না প্লিজ, প্লিজ স্বচ্ছ। কথাটা বলেই নীরবে কেঁদে ফেলে সুহা। স্বচ্ছতা দেখে স্থির চেয়ে থাকে। সুহা ফের বলে, কে বলেছিল আমাকে সরিয়ে দিকে গাড়ির ওপাশ থেকে? কে বলেছি আমায় বাঁচিয়ে দিতে? বাঁচিয়ে দিয়ে এই কষ্ট আমি চেয়েছিলাম। আপনি আপনি আজীবনই ফাঁকিবাজ স্বচ্ছ। খবরদার বলছি, আমাকে ভালোবাসার সময়ে এসে যদি ভালোবাসায় ফাঁকিবাজি করবেন ভেবে থাকেন তাহলে কিন্তু খারাপ হবে। আমি শুধু আপনার ভালোবাসা পাবো বলে 4টা বছর অপেক্ষা করেছি। স্বচ্ছ সুস্থ থাকলে নিশ্চয় এই কথাগুলো শুনে হেসে মজা নিত। তবে এবারে তা হল। বরং মৃদু হাসলেই কেবল। সুহা ঝুঁকে স্বচ্ছের মুখটা আগলে ধরে লজ্জা ভুলে চুমু দেয় স্বচ্ছর গালে। বলে, আমি আপনাকে এই নিয়ে 2টো কি 3টে চুমু দিয়েছি স্বচ্ছ। আর আপনি কেবল সেদিন ছাদের চুমুটাই। চুমুর ঋণ শোধ করতে হলেও আপনাকে আমার সাথে সংসার করতে হবে স্বচ্ছ। নয়তো আমি অন্য কাউকে ধরে এনে চুমু খাব। এমন একটা সিরিয়াস মুহূর্তেও সুহা কথাগুলো বলল যেন স্বচ্ছর মন খারাপ না হয়। স্বচ্ছ যাতে ছেড়ে না যায় এই কারণেই। স্বচ্ছ এই পর্যায়ে একটু বেশি ঠোঁট এলিয়ে হাসে, চোখ দিয়ে বুঝাতে চায় যেন অন্য কাউকে চুমু খেলে সে সুহার ঠোঁটি কেটে রেখে দিবে। পরদিন স্বচ্ছের অপারেশনটা সকালেই হয়। কিন্তু চিন্তার বিষয় হচ্ছে অপারেশনের পর স্বচ্ছের তখনও জ্ঞান ফেরেনি। বাইরে যখন সবাই চিন্তায় চিন্তিত ঠিক তখনই আবিরের পেছনে এসে দাঁড়ায় ছুটি। আবির সবার থেকে অনেকটা দূরেই দাঁড়িয়ে আছে দেখে ছুটি এসেছিল। চিন্তায় অস্থির হওয়া আবিরের কাঁধে হাত রেখে সে শুধায়, দেখবেন একটু পরই ডক্টর এসে বলবে যে অপারেশন সাকসেসফুল। চিন্তা করবেন না আবির ভাই। আবির চিন্তায় ডুবে আছে। এই মুহূর্তে সবার মধ্যেই কিন্তু আবরালোর ফিসফিস স্বরে ছুটির কথাটা তার বিরক্ত লাগল। ছুটি বোধহয় সে বিরক্ত দেখে নিরাশ হয়ে গেল। দ্রুতই আবিরের কাঁধ থেকে হাত সরিয়ে নিল সে। তখনই রাহাকে হুড়মুড় করেই এদিকে আসতে দেখা গেল। চোখে মুখে উচ্ছ্বাস তার, আনন্দ। রাহা এল দ্রুত। খুশি খুশি মুখে আবিরকে ডেকে তার হাত টানতে টানতে নিয়ে যেতে যেতে বলল, ডক্টর বলেছে অপারেশনটা সাকসেসফুলি হয়েছে। আপনাকে ডাকছে সাদাফ ভাইয়া। মুহূর্তেই আবিরের মুখে হাসি ফুটল যেন। একটু আগের বিরক্তিটাই পরিণত হল তীব্র সুখে। ছুটি নিজেও খুশি হল। তবুও কোথাও যেন তার বিশাল এক মন খারাপ কাজ করল। কেন এই মন খারাপ তার? কেন এই বিষাদ? আবির ভাই তার কথা শুনে বিরক্ত হয়েছে বলে? রাহা হাত ছুঁয়েছে বলে? নাকি রাহার মুখে তাকিয়ে আবির ভাই হেসেছে আর তার মুখে তাকিয়ে বিরক্ত হয়েছে বলে? কোনোটা। প্রায় 15-16 দিন পার হওয়ার পরই স্বচ্ছকে বাসায় আনা হল। স্বচ্ছের মাথায় তখনও ব্যান্ডেজ। হাতের এবং বুকের 2-1 জায়গায় ক্ষত, ডান হাতটায় হাড় ভেঙেছে। ডক্টর বলেছে আপাতত সে বিপদমুক্ত। তাই তো বাসায় আনা। তবে এই কয়েকটা দিন সুহা প্রত্যেকটা সময় স্বচ্ছের সাথে ছিল। স্বচ্ছের সব কাজে সাহায্য করেছে। মাঝে কত কি বিষয় নিয়ে রাগ হল, ঝগড়া হল। সুহা মনে মনে হাসে। স্বচ্ছের জন্য গরম করা খাবারটা নিয়ে রুমে ঢুকল। স্বচ্ছ শুয়ে আছে। চোখ বুজা হলেও সুহার উপস্থিতি টের পেয়েই বোধহয় ঠোঁট এলিয়ে হাসল স্বচ্ছ। ধীর স্বরে বলে, বলেছিলাম আমার প্রেমে আষ্টেপৃষ্ঠে আটকাপ তোমাকে সুহাসিনী। আটকালে তো শেষে। সুহা ফোঁস করে শ্বাস ফেলে। একটা মানুষ অসুস্থ থেকেও যে কতটা শয়তানি মাথায় রাখতে পারে তা এই কয়দিনের সুহার জানা হয়ে গেছে। ছোটশ্বাস ফেলে সে স্বচ্ছের দিকে এগোল। বলল, তো কি আটকাতে দেখেছেন? সুপার গ্লু নাকি ফেবিকল আঠা? স্বচ্ছ ঠোঁট বাঁকিয়ে হাসে যেন। চোখে খেলে যায় দুষ্টুমি। বলে, চুমুর আঠা। সুহা এবারে ফোঁস করে উঠে।
কেমন করে তাকিয়ে রাগ প্রকাশ করে। সঙ্গে সঙ্গেই স্বচ্ছ হালকা আওয়াজ তুলে হাসে। বলে, কে যেন বলেছিল আমায় চুমুর ঋণ শোধ করতে হবে। সত্যি বলবো, আমি কিন্তু শুধু তোমার চুমুর ঋণ শোধ করার জন্য বেঁচে ফিরেছি। কেবল সুযোগটা দাও সুহাসিনী, প্রমিত করছি, এইটুকুও ঋণ বাকি রাখব না আমি। সুহার নিজের কপালেই নিজে চট মারতে ইচ্ছে হলো। কোনো দুঃখে সে সেদিন স্বচ্ছকে চুমু দিয়েছিল। কোনো দুঃখে সে সেদিন কথাগুলো বলেছিল। এখন রোজ রোজ স্বচ্ছ কথা শোনাবে। রোজ রোজ সুহাকে হারিয়ে দিবে এই কথাটা দিয়ে। সুহা সেদিন লজ্জা না পেয়ে কথাগুলো বললেও আজ তার লজ্জা হচ্ছে। তবে সে প্রাণপণ চেষ্টা চালালো সে লজ্জামুখ মুখ প্রকাশ না পাওয়ার। রাগ নিয়ে বলল, চুমু নিয়ে খুব দক্ষ মনে হচ্ছে আপনাকে। কয়জনকে চুমু দিয়েছেন এর আগে? স্বচ্ছ আকাশ থেকে মাত্র পড়া এক শিশু যেন এমনভাবেই তাকালো। বিস্মিত স্বরে উত্তর করে, ছি ছি বউ, কিসব বলে বেড়াচ্ছ এসব? আজ পর্যন্ত কোনো মেয়েকে চুমু তো দূর জড়িয়েও ধরিনি। বিশ্বাস করো সুহাসিনী। সুহা বাঁকা চোখে তাকায়। খাবারে চামচ দিয়ে স্বচ্ছর মুখে দিতে দিতে বলে উঠে, দেখে তো মনে হয় না এতটা ভোলাবালা ভদ্র ছেলে আপনি। স্বচ্ছ খাবার মুখে নেয়। ভ্রু উঁচিয়ে বলে, তো কি মনে হয় 3 বাচ্চার বাপ আমি? নাকি 3 মেয়ের জামাই আমি? 3 মহিলার শ্বশুর লাগে? স্বচ্ছ ফের ফুসফুস স্বরে বলে উঠে, শ্বশুর? ওটা তো তোমার ভিলেইন দাদাজানকে লাগে সুহাসিনী। ডেঞ্জারাস মানুষ তুমি আর তোমার দাদাজান। সুহা চুপ থাকে একটু। স্বচ্ছকে খাইয়ে দিতে দিতে বলে উঠে, দাদাজান ভালো মানুষ। উনি আমাদের ভালো চায় বলেই ওরকম করেছেন। তেমন ভালো চাওয়ার মানে কি যেখানে বর থেকে বউ দূরে থাকবে? অসুস্থ মন মানসিকতা তোমার দাদাজানের। খালি সুস্থ হতে দাও। তোমার দাদাজান থেকে তোমার দাদিকে যদি দূরে না আনি। সুহা এই পর্যায়ে বিরক্ত হয় যেন। একটা ছেলে অসুস্থ অবস্থায় এতটা বকবক কেন করবে? এখনও তো পুরোপুরি সুস্থ নয়। মাথায় চাপ পড়লে সুহা বিরক্ত স্বরেই বলে, দাদাজান আপনার মতো ছাগল প্রজাতির পুরুষ নয়। নিজের বউ নিজের আওতায় রাখতে জানে সে। স্বচ্ছ কেমন করে তাকায় এবারে। বউ সামলাতে অক্ষম সে। এমন অপবাদ দিল তাকে। এমন অপবাদ স্বচ্ছর সহ্য হবে? গা টকবক করল। বলল, আমি জানি না। সুহা উত্তর করল, অবশ্যই জানেন না। স্বচ্ছ এবারে ভ্রু বাঁকিয়েই তাকায় সুহার দিকে। শোনায়, তাই নাকি? দেখাবো পারি কিনা। স্বচ্ছ সেভাবেই ভ্রু বাঁকিয়ে সুহার দিকে তাকিয়ে থাকল কথাটা বলে। পরপরই সুহার মাথার পেছনে বাম হাতটা দিয়ে এগিয়ে আনল নিজের দিকে। পরমুহূর্তেই ঠোঁট এগিয়ে নিতে যাবে সুহার মুখের দিকে ঠিক তখনই সুহা সরে গেল। রেগে ভ্রু উঁচিয়ে বলল, গলা চেপে ধরব বলে দিলাম একদম। এমনিতে তো রোগী হিসেবে আছেন তখন শ্বাসকষ্টের রোগী বানিয়ে দিব। স্বচ্ছ নীরব কষ্ট নিয়ে চেয়ে থাকে। সাদাফের কথাটা বারবার মনে পড়ছে যে এই ডেঞ্জারাস মেয়েটা রোমান্সের সময় তোর কি অবস্থা করবে বন্ধু। স্বচ্ছের এখন সত্যিই মনে হলো যে তার কপালে প্রেম নেই। সত্যি নেই। যা আছে তা কেবল মারামারি আর বউয়ের শাসানো স্বর। স্বচ্ছ যখন মিনমিনে চোখে চেয়ে আছে ঠিক তখনই সুহার চোখ পড়ল স্বচ্ছের মুখে এবং শার্টে। আকস্মিক টেনে নেওয়াতে চামচের খাবারটুকু স্বচ্ছের মুখে এবং শার্টে পড়েছে। সুহা ছোট শ্বাস টানে। বলে, আপনার জন্য এমনটা হলো। খাবারটুকু না হলে পড়ত না এভাবে। এবার শার্টটা চেঞ্জ করাতে হবে। স্বচ্ছ বাঁকা স্বরে শোনায়, নিজেই তো বউ আওতায় রাখার কৌশল দেখাতে বলেছ। সুহা তখন রাগে ঝলঝল করে বলে উঠে, আমি? স্বচ্ছও বলে, তো কি আমি? আপনার ভূত। কথাটা বলেই পানি আর কাপড় আনল। পরপরই স্বচ্ছের শার্টের বোতামে হাত রাখল। বোতামগুলো খুলতে যখন ব্যস্ত তখনই স্বচ্ছ হাসে। ফের বলে,
দুদিন আগে আমায় তোর ডিভোর্স দিয়ে দিচ্ছিলে, দুদিন পর এখন আমার শার্ট খুলতে জিজ্ঞেসও করো না, লজ্জা পাওয়া তো দূর। সোহা কথায় কান দেয় না, বরং বলে, হসপিটালেও আপনার শার্ট চেঞ্জ করেছি। শুধু পুরোপুরি চেঞ্জ করার বেলায় আবির ভাই আর সাদাফ ভাই সাহায্য করত। তুমি চাইলে তুমিও তো করতে পারতে, করনি। সোহা সরু চোখে তাকায়, ইচ্ছে হয় এই ছেলেটার মুখে আঠা লাগিয়ে দিতে। রাগ নিয়ে বলে, করলে তখন বলতেন বেহায়ার মতো সুযোগ লুফে নিচ্ছি। স্বচ্ছ বলে, শার্ট চেঞ্জ করানোটাও তো এক প্রকার সুযোগ নিচ্ছ। আমার সুন্দর বুক, পিঠ, গলা ড্যাবড্যাব করে গিলে নাও চোখ দিয়ে। বুঝি না আমি। সোহা এবার রাগের সহিত বলে, নিজেই চেঞ্জ করুন, পরবর্তীতে করাবো না আর। স্বচ্ছ হাসে এবারে। সোহার হাতটা সেভাবেই বাম হাত দিয়ে চেপে রেখে বলে, ও করাবে সুহাসিনী, বর হই তোমার। সোহা তাকায়, স্বচ্ছের হাস্যোজ্জ্বল চাহনি বা কথাটাতে বোধহয় কিছু ছিল যা সোহাকে মানিয়ে নিল এক মুহূর্তে। সোহাও আর রাগ দেখাল না, কোনো কিছুই বলল না। নজর সরিয়ে দ্রুত কাজে লাগল। শার্ট খুলে কাপড় ভিজিয়ে মুছে দিতে লাগল যে যে জায়গায় শরীরে লেগে। মুখ মুছিয়ে গলায় নামল। তারপর হুট করেই সোহা অন্যমনস্ক হল। তাকালো স্বচ্ছর দিকে। দৃষ্টিটা তার দিকেই তখনও। কেমন যেন দৃষ্টিটা, যেন কতকালে আগ্রহ এই চোখ জোড়ায়। সোহা তৎক্ষণাৎ দৃষ্টি সরায়। শুকনো ঢোক গিলে গলায় হাত রাখতেই চোখে পড়ে স্বচ্ছর গলার উঁচু জায়গাটা। অ্যাডামস অ্যাপল। স্বচ্ছের শুভ্র গলাটায় সুন্দর মানাচ্ছে। আলাদা আকর্ষণ। সোহার যেন ছুঁয়ে দিতে ইচ্ছে হল। অবশ্য তা করল ও সোহা। হাত দিয়ে ছুঁয়ে নিল উঠা নামা করা অ্যাডামস অ্যাপল। একদৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে পানে। স্বচ্ছ সে দৃষ্টি খেয়াল করে নিজেই সোহার হাতটা সেখানে চেপে ধরে বলে, এভাবে তো একটু আমার দিকেও তাকাতে পারো সুহাসিনী, একটু তো দয়া করতেই পারো নির্দয় রমণী। পরপরই আবার বলে, অ্যাডামস অ্যাপল, তুই আমার শরীরের অংশ হলেও তোর প্রতি আমার হিংসে হচ্ছে। সোহা মুহূর্তেই হাত সরায়। পরক্ষণেই স্বচ্ছর শার্টটা নিয়ে পা এগুলো ওয়াশরুমের দিকে। আবিরের সাথে রাহার পরিচয়টা হসপিটাল থেকেই খুব ভালো আকারে পৌঁছেছে, সে হিসেবেই যতদিন হসপিটালে ছিল ততদিন তাদের বিভিন্ন বিষয়েই কথা হতো, ছুটি দু একদিন হসপিটালে গিয়ে তা দেখেছেও। তবে যে দু একদিন সে এরপর গিয়েছিল সে দু একদিন সে নিজ থেকে আবিরের সাথে কথা বলেনি। যদি আবির এগিয়ে এসে কথা বলতো তখনই বলতো তাও হেসে হেসে। আবির হয়তো বুঝলি না মেয়েটার মনে কতটুকু অভিমান জমা হয়েছে। আজও বুঝল না। আবির, সাদাফ, সিয়া আর রাহাকে ছুটি ছাদে কথা বলতে দেখেছে। অথচ আবির তার সাথে একবার ও নিজ থেকে যোগাযোগ করেনি। এই কয়েকদিনে বিষয়টা অদ্ভুত নয়। অবশ্য আগেও করত না যোগাযোগ। সবসময়ই তো আবির ভাই তাকে ইগনোরই করত। কিন্তু আবির তো তাকে কয়েকদিন আগে বিয়ের প্রস্তাব দিল। সে বিষয়টা কি ফাও? এরপর তো আর জিজ্ঞেসও করল না। ছুটি বুঝে উঠে না আবিরকে। যখন মন খারাপ করে বিছানার কোনায় বসে আছে ঠিক তখনই রাহা বাসায় এল। ছুটিকে দেখেই বলে উঠল, ছুটি আপু, তুমি কি আবির ভাইয়ার কাজিন হও? ছুটি তাকালো। রাহার উচ্ছ্বাস তার পছন্দ হল না। কেন এতটা হাসিখুশি উচ্ছ্বাস দেখাবে রাহাকে? মনে মনে সে নিরাশ হলেও আগ্রহ নিয়ে বলল, কেন? আবির ভাই বলল তুমি তার কোনো আঙ্কেলের মেয়ে হও। ছুটি এবারে ছোটশ্বাস টানে। কোনো আঙ্কেলের মেয়ে? অথচ মেসেজে জানালো সে তাকে ভালোবাসে। ফোনে জানালো বউ হবে কিনা। সব কি মজাই করল? ছুটি ছোট স্বরে বলল, ওহ। রাহা হাসে। ছুটির পাশে বসে বলে, আবির ভাইয়া তোমায় ডাকলো আপু। কেন ডাকলো বলো তো? ছুটি গোল গোল চোখে তাকায়। বলে, জানি না তো। তোকে বলেনি? না, শুধু বলল তোমায় যেতে। ওহ। ছুটির মনের মধ্যে শত বিষাদেও যেন একটু আনন্দ আসে। আবির ভাই তাকে যেতে বলল। নিজ থেকে। আনন্দে উচ্ছ্বাসিত হয়ে ছুটি যখন যেতে নেয় তখন রাহা বলে, আপু, আবির ভাইয়া যদি তোমার কাজিন হয় তাহলে প্লিজ আমারে একটু সাহায্য করবা।
আমি উনার ব্যক্তিত্বে ফিদা। এই একটা কথায় ছুটির আনন্দটা নাকচ করতে যথেষ্ট। ছুটি ঢোক গিলে কৌতূহল নিয়ে শুধায়, উনিও? রাহা লাজুক হেসে উত্তর করে, জানি না, তবে যেহেতু উনি বারবার আমার সাথে কথা বলছেন একটা আশা তো আমি রাখতেই পারি বলো। ছুটি মেকি হাসে এবারে, বলে, হ্যাঁ হ্যাঁ, তুই তো সুন্দরীও, অবশ্যই আশা রাখবি। কথাটা বলেই ছুটি পা বাড়ায়, সঙ্গে শুকনো ঢোকও গিলে। কেন জানি না তার মনে হচ্ছে আবির ভাইকে পাওয়ার আশা তার ক্ষীণ হচ্ছে। এতকাল আবির ভাইকে একপাক্ষিক জ্বালালেও, একপাক্ষিক ভালোবেসে গেলেও কখনো তার কষ্ট লাগেনি। দিন শেষে বুঝেছে আবির ভাইকে কেউ পেলে সেই পাবে। অথচ সে ছুটি আজ নিরুৎসাহিত। ধীর পায়ে যখন ছাদে গেল তখন ছাদ থেকে শুনতে পেল সাদাফের স্বর, কি ভাই বল, ওই ছুটি মেয়েটাকে আই লাভ ইউ তো বলেছিলি, জাস্ট স্বচ্ছর বউ কোনোটা তা জানার জন্য বল। মেয়েটাও কি অবুঝ, তোর পার্টি পুরাই দুর্বল। না হলে কি তোর হয়ে আমি আই লাভ ইউ বললেও মেয়ে গদগদ হয়ে খুশি হয়ে যেত। যাক, তোরই তো ভালো। মেয়েটার অনুভূতি ব্যবহার করার প্ল্যান আমার থাকলে কাজে তো তোর লাগলো বল। মাঝখান দিয়ে স্বচ্ছের বউকে ও খুঁজে পেয়ে গেলাম। সব তো শেষই, এবার কি বলে দিবি যে সেদিন ওই মেসেজটা আমি করেছিলাম জাস্ট এজ এ প্ল্যান হিসেবে। এই জন্যই ডেকেছিলি। ছুটির পা স্থির তখনও। কথাগুলো কানে আসা মাত্রই সে নিচে ছুটে আসে। কান্না পাচ্ছে তার, অযথায় চোখ টলমল করছে। আবির ভাই তার মানে তার অনুভূতিকে কেবল ব্যবহার করেছে, তাও সুহাকে খোঁজার জন্য। সবটাই প্ল্যানের অংশ। কোনো ভালোবাসা নেই। সত্যিই তো। ভালোবাসা যদি থাকতি তাহলে আবির নিশ্চয় তাকে এতকাল ইগনোর করত না, এমনকি এখনও ইগনোর করত না। সেদিন আবিরের চোখে মুখে বিরক্তও দেখত না সে। ছুটি কেবল ভাবে, কি বোকা সে, কি বোকা। কিভাবে ব্যবহার করতে চাইল তাকে, আর সেও কি। সত্যিই তো। যে ছেলে এতগুলো দিন তাকে ইগনোর করেছে সে ছেলে হুট করেই তাকে ভালোবেসে ফেলবে, এটা কেমন না। ছুটি নিজেকে বুঝায়, চোখের পানি মুছে নিজেকে বারংবার বুঝায়। অতপর প্রায় অনেকটা সময় পরই সে আবার ছাদে গেল। আবিরকে দেখেই বলে, আবির ভাই ডেকেছিলেন? আবির তাকাল, ঘড়িতে সময় দেখে বুঝল ছুটিকে ডাকার প্রায় 40 মিনিট পার হয়েছে। বলে, ডেকেছিলাম। 40 মিনিট ধরে কি করছিলি বসে বসে? ছুটি অন্য সময় আবিরকে দেখে হেসে হেসে কথা বললেও আজ মন চাইল না। বলল, কিছু না। 2 সপ্তাহ তো পার হল। আপনি এখনো দেশ ছাড়লেন না যে? আবির এবার ভ্রু বাঁকায়, বলে, খুশি হতি দেশ ছাড়লে? না। ছুটি কথাটা বলার পরপরই আবির প্রশ্ন ছুড়ে, উত্তর কি আমার? ছুটি যেন বুঝে উঠে না, বলে, হু হু। ছুটি বেড়েছে আর কয়েকদিন, সে হিসেবে সময় আছে আর একদিন। কাল চলে যাব আমি, সাদাফ আর নিধি। মাঝখান দিয়ে স্বচ্ছের অবস্থা নিয়ে এত ব্যস্ত ছিলাম যে তোকে জিজ্ঞেস করা হয়নি। এখন বলছি, তুই কি বাকি একদিনের জন্য বিয়ে করবি আমায়? ছুটি হাসে। আবির জানেও না সে হাসিটায় কতটা অবহেলা মিশে আছে। কেউ যদি বিয়ে করতেই চায় তাহলে বুঝি এভাবে প্রশ্ন ছুড়ে, এভাবে জিজ্ঞেস করে। তবুও অন্য সময় হলে হয়তো ছুটি রাজি হয়ে যেত। একদিন হোক বা 1 সেকেন্ড, ছুটি অবশ্যই আবিরকে চায়। তবে আজ সে রাজি না হয়ে বলল, হুট করে বিয়ে? আপনার কোনো প্রয়োজনে লাগবে কি এটা? হুট করেই এই বাক্যটা পছন্দ হলো না আবিরের। বলে, এটা কেন মনে হলো তোর? এমনিই। আবির তবুও শুধায়, এমনিই? শিউর? ছুটি বোকা হেসে বলে, বোকা হতে পারি তা বলে কি আজেবাজে কথা বলবো আবির ভাই? আবিরের কণ্ঠ দৃঢ়। আমি যা বলেছি তার উত্তর দে। ছুটি এবারে চুপ থাকে। কিয়ৎক্ষণ পর বলে, আব্বু বলে যাকে আমরা ভালোবাসি তাকে আমাদের বিয়ে করা উচিত নয়, বরং যে আমাদের ভালোবাসে তাকে বিয়ে করা উচিত। আবির আরেকটু দৃঢ়স্বরে বলে, তো এটা দ্বারা কি বুঝাচ্ছিস? ছুটি হেসে বলে, মানে আমি তো আপনাকে ভালোবাসি।
আর আমি বাসি না। হ্যাঁ, এটাই। আবিরের মেজাজ খারাপ লাগে। বলে, তো কি বিয়ে করবি না আমাকে? এটাই বললি। রিজেক্ট করছিস আমার প্রপোজাল? ছুটি মুহূর্তেই মাথা নাড়িয়ে বলে উঠল, না, না, আপনাকে রিজেক্ট করার কথা আমি ভাবতে পারি নাকি? তবে বিয়ের সময় তো চলে যাচ্ছে না আবির ভাই। আমার আব্বা আম্মাও আমায় কখনো জোর করবে না বিয়ে নিয়ে। আমি অ্যাকচুয়ালি বিয়েটা ভেবে চিন্তে করতে চাই। আবির মেনে নিল এবারে। তবে বলল, ঠিক আছে, কিন্তু অন্য কারোর হওয়ার চেষ্টা করবি না। একদম ভুলেও না। চলবে ইনশাআল্লাহ।